এখন দিয়ার মাথায় ঘুরছে। যে করে হোক আমার জানতে হবে ইচ্ছা ছাড়াটাকে। যেই ভাবা সেই কাজ। দিয়া মেসেজের রিপ্লাই দেয়। ওই ছাত্রা পোলা, সাহস থাকলে নায়কের মতো মেসেজ দে। আর এসব কি আছে এটা মেসেজ? ইস, কি বিশ্রী নামও আবার। আর কি নাম খুঁজে পাসনি? আর কোন সাহসে আমার আইডিতে আমাকে মেসেজ দিয়েছিস? জানিস আমি কার বোন? 2-3 ঘন্টা পর মেসেজের রিপ্লাই আসে। নায়করা কিভাবে মেসেজ দেয় আমার তো জানা নেই। তুমি কি নায়কদের সাথে চ্যাট করো? আমাকে স্যাম্পল দাও, আমি ওইভাবে মেসেজ দেবো। তারপর এই তুই কে হ্যাঁ? আমি তোমার মতোই এক অতি সাধারণ মানুষ। আমি কি বলেছি তুই এলিয়েন? মানুষ তো হওয়ার কথা। আর তুমি আমাকে কিভাবে চেনো? আমি আর তুমি তো একই জায়গায় বাস করি। মানে তুমি কোথায় থাকো? পৃথিবী নামক গ্রহে থাকি। এক আকাশের নিচে তুমি আর আমি একসাথেই অক্সিজেন নেই আর ছাড়ি। প্রতিদিন তুমি আমায় খুঁজে মরি, প্রতিদিন আমি তোমায় খুঁজে মরি। তুমিই শুধু আমার গল্পের একমাত্র নারী। ভাই আপনি কে? ভাইয়া বললে চটকা দেব। আমি শুধু ভালোবাসা নেই। ব্লক মানে না তো 14 পুরুষ উদ্ধার করবো। মিস দিয়া, লক দিলে আমাকে হারিয়ে ফেলবে। আমার 14 পুরুষ সম্পর্কে আর জানা হবে না। অসহ্য। দিয়া অফলাইনে চলে যায়। প্রথম কোনো ছেলের সাথে দিয়া কথা বলছে। ভিন্ন ধরনের অনুভূতি জন্ম নিচ্ছে। ব্লক দিতে মন চাইছে না, কারণ দিয়া এখন এই রহস্যময় আইডির মালিককে খুঁজতে চায়। তার জানতেই হবে সে কে, যে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখেছে। পরের দিন সকালে দিয়া ভার্সিটির জন্য বের হয়। ছোট একটা বাচ্চা এসে তাকে একটি গোলাপ ফুল আর একটি চিরকুট দিয়ে চলে যায়। কিছু জিজ্ঞেস করার সুযোগ দেয়নি বাচ্চাটি। চিরকুট খুলে দেখল। ভালোবাসি তোমায় প্রথম দিন থেকে, যত্নের সাথে চোখের আলোতে রেখে, হোক বইয়ের পাতায় বা মনের খাতায় তোমার ছবি এঁকে। দিয়া, তুমি জ্বালিয়ে রেখেছো মনের প্রদীপ ঢেকে। নিজেকে উৎসর্গ করার ইচ্ছে আমার, তোমার হাত দুটি চেয়ে ধন্য হব তোমার মতো কোমল কিরণে পেয়ে। দিয়া চিরকুট থেকে চোখ তুলে আশেপাশে দেখল, কিন্তু চোখে পড়ল না এমন কাউকে যাকে চিরকুটের মালিক বলে সন্দেহ করতে পারবে। দিয়ার মাথায় এখন কিছুই ঢুকছে না। আর এসব অনর্থক চিন্তা করে মাথা গুলিয়ে ফেলে মানসিক রোগী হওয়ার ইচ্ছে নেই তার। এমনিতেও পড়াশোনার চাপ কি কম, তার ওপর তার হিটলার ভাই দুইটি যদি জানতে পারে কেউ তাকে বিরক্ত করছে, তাহলে চাপের ওপর চাপ দিয়ে নতুন মোবাইলটা নিয়ে ফেলবে সবশেষে। দিয়া আর যাই হোক, যত সব ছেঁচড়ার জন্য নিজের ভালোবাসার মোবাইলটা বিসর্জন দিতে পারবে না। ঘড়িতে রাত 12টা। আকাশ পরিষ্কার। একটা সুন্দর চাঁদের জায়গা হয়েছে ওই কালো আকাশটায়। রোহান ছাদে বসে গিটারে সুর দেওয়ার জন্য চেষ্টা করছে। দিব্য রোহানকে একা বসে থাকতে দেখে তার পাশে এসে বসল। ভালো আছিস? রোহান হালকা হেসে বলল, আমাদের কি অনেকদিন পর দেখা হয়েছে? কিছু মানুষ প্রতিদিন আমাদের সামনে থাকে, তাই আর জিজ্ঞেস করা হয় না তারা কেমন আছে। কিন্তু প্রতিদিন তো সবাইকে ভালো থাকে না, কিছু কষ্টও থাকে যা হয়তো তারা লুকিয়ে রাখে। ভালো আছি। আগে ভালো ছিলাম না। খুশির অভাব ছিল। আঘাত পেলে শান্ত হয়ে যাওয়ার মতো কোনো আশ্রয় খুঁজে পেতাম না। কিন্তু এখন আর আমি নিঃসঙ্গ নেই। একটা সম্পূর্ণ পরিবার আছে। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার মতো কৃতমত্তা আমার জীবনের অভ্যাস ছিল এক সময়। এত বিরক্তকর শব্দ ছিল, প্রতিদিন একরাশ কষ্ট আর বিরক্তি নিয়ে উঠতাম ঘুম থেকে। আর এখন মা ডেকে দেয়, বাবা অফিসে যাবি না তুই? দেরি হয়ে যাচ্ছে। ইচ্ছে করে এই ডাকটা শোনার জন্য আরও কিছুক্ষণ শুয়ে থাকি। একসময় বুয়া এসে নাস্তা বানিয়ে দিত। কখনো কখনো ক্যান্টিনে নাস্তা সারতাম। আর তাই মাঝে মাঝে এসব বাইরের খাবারের কারণে অসুস্থ হয়ে পড়তাম। বাসায় এসে ট্যাবলেট খেয়ে নিজেকে সুস্থ করতাম। অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকতাম। ঘন্টার পর ঘন্টা কেটে যেত, কেউ আবার আমার খবর নিতে আসতো না। আর এখন সকাল সকাল মায়ের হাতের একটি রুটিতেই পেট ভরে যায়। অফিসে এসে বাসায় আসলে কেউ দৌড়ে আসে আমার জন্য। মিষ্টি একটা হাসি মাখা মুখে জিজ্ঞেস করে, দুপুরে কি খাবি? ক্লান্ত লাগছে? বেশিক্ষণ রুম বন্ধ করে বসে থাকলে কেউ একজন দরজার ওপাশে দাঁড়িয়ে থাকে উৎকণ্ঠা নিয়ে, রোহান, বাবা তুই ঠিক আছিস তো? আমি আসলেই ভালো আছি দিব্য, খুব বেশি ভালো আছি এখন। একটা সময় ছিল যখন দুপুরে আমি আর বাবা না খেয়েই থাকতাম। কখনো কখনো আপেল বা সালাদ বানাতাম। যেদিন বুয়া আসতো সে দুপুরে রান্না করে দিয়ে যেত।
কিন্তু ওই রান্নায় সেই মায়া ভালোবাসা নেই, যেটি এখন আমি ফিরে পেয়েছি। সারাদিন বাইরে থেকে এসে নিজের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখতে হতো। ক্লান্ত লাগলে ওইভাবেই ঘুমিয়ে পড়তাম। অসুস্থ পরিবেশে বড় হয়েছি আমি, কিন্তু এখন সব কিছুই সুস্থ। আমার আশেপাশে এখন খুব শান্তি। কলেজে ওঠার পর অনেকটাই শিখে ফেলেছি কিভাবে একা থাকতে হয়। কিন্তু স্কুলে যখন ছিলাম তখন কেউ টিফিন বানিয়ে দেওয়ার মতো ছিল না, কেউ নিতে আসতো না স্কুল থেকে। বাবা তো ব্যস্ত থাকতো, মাও তো ছিল না পাশে, কেউ ছিল না। কিন্তু আমি এখন বড় সুখী দিব্য, আমি এখন অনেক ভালো আছি। আর কি চাই আমার? দিব্য রোহানকে জড়িয়ে ধরল। রোহানের চোখের কোণে পানি জমে নেই, কারণ সে সব শুকিয়ে গেছে। আমি চাই তুই ভালো থাক সব সময়, কিন্তু এভাবে ভালো থাকবি না। তোর আর রিদির বিয়ের কথাবার্তা অনেকটাই ফাইনাল। আগামীকাল তোর এঙ্গেজমেন্ট, কিন্তু তুই জানিস না তুই কত বড় ভুল করছিস। কি ভুল করছি? রিদিকে বিয়ে করলে কখনোই তুই সুখে থাকবি না। আমি জানি রিদি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তোকে সুখে রাখতে পারবে না, কারণ রিদি রক্তিম ভাইয়াকে ভালোবাসে। রক্তিম ভাইয়া মানে? বুঝলাম না ঠিক। দিব্য রোহানকে সব কিছু খুলে বলল, রক্তিম আর রিধির ভালোবাসার কথা, সাথে রিধিকে মেনে না নেওয়ার যুক্তি। কি বলছিস এসব? ও শিট, এইটা খুবই অপমানজনক রিধির জন্য। মেয়েটার অবস্থা ভালো না, ওর চোখে মুখে অদ্ভুত কষ্ট। মানুষগুলোর মাঝে কি দয়া নেই? আমিও এটাই ভাবছি, এত বছর কেন বড় করলে মেয়েটাকে, এত কিছু করলো তারা, কিন্তু শেষমেশ একদম বাজে করে দিল। মেনে নিলে তেমন কোনো সমস্যা হতো না। আমার মনে হয় না বংশ, জাত, এসব ভালোবাসার সম্পর্কগুলোকে টেনে আনা উচিত। তাদের ভালো থাকাটাই বৈবাহিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এখন তো এই বিয়ে অবশ্যই করব আমি। বাবা মাকে বলে বিয়ের তারিখটা আরও আগে এনে দিলে ভালো হয়। রিধিকে এভাবে অপমানিত হতে দিতে পারি না। কিন্তু তুই আমার কথা ভাবছিস নাকি তাদের সম্পর্ক নিয়ে ভাবছিস? রিধি নিজেই আমাকে বলেছে সে নিজ ইচ্ছাতেই এই বিয়ে করছে। তার অর্থ হচ্ছে রিধি কোনো সাপোর্ট পায়নি। সাপোর্ট পেলে বিয়েতে হ্যাঁ বলতো না। রিধি চাপে আছে হয়তো, আর সে সুখেও থাকবে না, কারণ মেনেই নিচ্ছে না রক্তিমের ফ্যামিলি। আর রিধির জায়গা কোথায়? রিধির কি আছে আপনজন যে তার দায়িত্ব নেবে? আর আমি যদি না করে দেই, তারা কি অন্য ছেলের সাথে রিধির বিয়ে দেবে না? ওকে বসিয়ে তো রাখবে না। আর কয়জনই বা বুঝবে মেয়েটার কষ্ট? ভাগ্য হয়েছে আমার, আমি বুঝতে পেরেছি। ওর চোখের যন্ত্রণাগুলো আমার যন্ত্রণাগুলোর মতোই। রক্তিম ভাইয়া এখনও রিদিকে ভালোবাসে। রিধি যদি কখনো রক্তিম ভাইয়ের কাছে ফিরে যেতে চায়, আমি আটকাবো না। আমি শুধু মেয়েটিকে কষ্ট থেকে বাঁচাতে চাচ্ছি। রিধিকে আমি বাঁচাবো এখন। এত কিছু জানতাম না এতদিন, কিন্তু এখন জেনেছি। এসব কথা আর শুনতে হবে না তাকে। মেয়েটার এসব সহ্য করার বয়স হয়নি এখনও। মানুষের ভালো মতো বাঁচার জন্য শুধু আত্মা থাকলে হয় না, মনের দরকার হয়। মনটা একবার ভাঙলে মানুষ খুব শক্ত হয়ে পড়ে। ওই শক্ত জীবনে সব কিছু বড়ই পেঁচালো। ভালো লাগে না কিছু, শ্বাস নিতেও কষ্ট হয়। নিজের কথা ভাবলি না একবারও? আমার নিজের কিছুই নেই, অন্যের জন্য কিছু করতে পারলেই ভালো লাগবে। আমাকে কিছু বলিস না আর। আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। দিব্য মুচকি হেসে রোহানের কাঁধে হাত রেখে আশ্বাস দিল, আমি তোর সাথে আছি ইনশাআল্লাহ, ভালো কিছুই হবে। পরের দিন ফয়সাল, রাজিয়া, দিব্য আর রোহান রক্তিমদের বাসায় আসে। বেগম আতিকা আর জুনায়েদ, নবনী তাদের অনেক আদর অভ্যর্থনা করেন। রক্তিম তাদের দেখে বুঝে ফেলেছে কি হতে যাচ্ছে। রক্তিম নবনী হোসাইনকে ডেকে আনে রুমে। কি হচ্ছে এসব মা? আজকে রিধি আর রোহানের এঙ্গেজমেন্ট, যেহেতু দুই পক্ষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তাই বাসার দাওয়াত করলাম। সাথে এঙ্গেজমেন্টটাও হয়ে যাবে, আর ভালো মতো জানতেও পারবো আমাদের মেয়ে শ্বশুর বাড়ির লোকদের। রিধি তোমাদের মেয়ে না, আর কখনো বলবো না রিধি কি তোমার মেয়ে। জানো মা, আমি ভাবতাম আমার মা কখনো এসবের সমাজের ভ্রান্ত সংস্কার মানবে না। আমার মা মানুষকে মানুষ হিসেবে দেখে। রিধিকে যখন তুমি ভালোবাসতে, আদর করতে আমার চেয়ে বেশি, তখন গর্ব হতো আমার। ভাবতাম
আমার মায়ের মন কত বড়। রিধি অসুস্থ হলে যখন তুমি চোখের পানি ফেলতে, রাত জাগতে, ভালো লাগতো অনেক। কেন জানো? যে মানুষ অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাদেরকে বলে মা। সন্তান জন্ম দিলে মা হওয়া যায় ঠিকই, কিন্তু একজন বন্ধাও মা হতে পারে, কারণ মা হওয়ার জন্য দরকার মন। তুমি আমার মা হতে পেরেছ কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ, কিন্তু রিধির মা হতে পারোনি। রিধির কি কোনো অধিকার নেই? নবনী চুপ করে দাঁড়িয়ে আছেন। রোহান ভালো ছেলে, আমি স্বীকার করলাম, কিন্তু আমি কি খারাপ? আমার মধ্যে কোনো সমস্যা আছে? তাহলে তুমি কেন আমার আর রিধির সম্পর্কে মানছ না? আমি বলছি কেন মানছ না? কারণ হচ্ছে রিধির কোনো বংশ পরিচয় নেই, রিধির মা বাবার কোনো পরিচয় নেই। সমাজের মানুষকে তোমরা কিভাবে বলবে একটা অনাথ মেয়েকে বউ করে আনলাম? বাবার আমাদের এই সম্পর্ক কোনো সমস্যা ছিল না, শুধু তোমার আর নানুর চাপে তিনি চুপ করে আছেন। আমরা যা করেছি তোর ভালোর জন্য, একসময় বুঝবি। বুঝতে হবে না, আর যা বোঝার বুঝেছে। আমাকে ক্ষমা করে দাও মা। অনেক উঁচু গলায় কথা বলেছি আমি তোমার সাথে, কিন্তু রিধিকে আমি ভালোবাসি। ভালোবাসা মানুষটিকে আমি চাপের উপর রাখতে চাই না। রিধি এখন থেকে স্বাধীন। তোমরা অধিকার হারিয়ে ফেলেছ। যাদের অধিকার আছে এখন শুধু তারাই সিদ্ধান্ত নেবে রিধি আর রোহানের বিয়ে হবে কি হবে না। তোমরা আর কোনো মত রিধির উপর চাপিয়ে দেবে না। রক্তিম, তুই ওদের সামনে কোনো তামাশা সৃষ্টি করিস না। আমি জানি আমার কি করতে হবে। তামাশা এতদিন হয়েছে, এখন যা উচিত তাই হবে। আমি অপেক্ষা ছিলাম, ধরে নিয়েছি বুঝতে পারবে, কিন্তু তোমরা সব সুযোগ শেষ করে দিলে। অপেক্ষার সমাপ্তিটা এত বাজে হবে জানা ছিল না। রিধি শাড়ি পরছে আর চোখ বেয়ে অশ্রু ঝরছে। মানুষ কষ্টের মধ্যেও নিজেকে সাজাতে পারে, সেটি আজ রিধি নিজেকে দেখেই বুঝতে পারছে। শাড়ি পরছে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে, লিপস্টিক নিয়ে কাপা হাতে লাগাচ্ছে, আর নিজেকে দেখে তার আরও কান্না পাচ্ছে। হঠাৎ রক্তিম রিধির রুমে ঢুকে দরজা আটকিয়ে দেয়। রিধির কাছে এসে রিধিকে দেয়ালের সাথে চেপে ধরে। রাগের মাথায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। রিধি কাপা গলায় বলল, রক্তিম, লাগছে, কি করছো? এত বড় কথা কিভাবে লুকিয়েছ আমার কাছ থেকে? এই মেয়ে, চুপ করেছো কেন? তোমার সাহস কিভাবে হয়? হ্যাঁ, তুমি এত বড় হয়ে গেছ? আমাকে ভুলে যাও রক্তিম, আমাদের মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। জানি না আছে কিনা, কিন্তু তোমার এইভাবে বিয়েতে মত দেওয়া উচিত হয়নি। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমাকে কষ্ট দিচ্ছ কেন তাহলে? আমাকে কিছু জিজ্ঞেস করো না আর। রক্তিম রিধির চোখের পানি মুছে দিয়ে বলল, এতদিন অপেক্ষা করিয়েছি তোমাকে, এত সহজে হেরে যাব না। আগামী 2 দিনের মধ্যে আমি সব ঠিক করে দেবো ইনশাআল্লাহ। এরপর রিধি আর রোহানের এঙ্গেজমেন্ট হয়ে যায়। রক্তিম এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নিজেকে নিয়ন্ত্রণ করছে অনেক কষ্টে। এভাবে সবার সামনে রিধি আর তার পরিবারকে অপমানিত করতে চায় না রক্তিম, তাই চুপ করেছিল। রোহানের ফ্যামিলি বিদায় নিয়ে যাওয়ার সময় রক্তিম দিব্যকে আটকায়। দিব্য, তোমার একটা সাহায্য লাগবে। জি বলুন। অনেক, তোমার বন্ধু, আমি ওর সাথে দেখা করতে চাই আগামীকাল। প্লিজ ওকে আমার সাথে দেখা করতে বলবে? অনিকের সাথে কেন দেখা করবেন? কোনো সমস্যা হয়েছে? অনেকের বোন, যাকে মেলায় হারিয়ে ফেলেছিল। আমি চিনি মেয়েটিকে। কে? আগামীকাল অনেককে নিয়ে আসবে, তখন জানতে পারবে। আগামীকাল নতুন সূর্য উঠবে রিধির জীবনে। হয়তো আবার কিছু অস্তিত্বের অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে। দিব্য গতকাল রাতেই অনিককে ফোন দিয়ে বলে রক্তিম তার সাথে দেখা করতে চায়। অনিক অনেকবার জিজ্ঞেস করার পরেও কেন দেখা করতে চায় এই ব্যাপারে দিব্য কিছুই জানায়নি, কারণ দিব্য জানে অনিক তার বোনের ব্যাপারে খুব ইমোশনাল। এখন যদি জানিয়ে দেয় অরণি সম্পর্কে কোনো খবর রক্তিম জানে, তবে অনিক আর সকাল হতে দেবে না। এতটা বছর অনিক তার বোন অরণির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আসছে, কারণ 11 বছর আগে বোনকে মেলায় নিয়ে যাওয়ার জেদ অনিকই করেছিল। অনিক স্কুলের বন্ধুদের কাছে শুনেছিল মেলায় অনেক কিছুই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সুন্দর সুন্দর সব রাইডারও আছে। তারা যেহেতু দেশের বাইরে ছিল, বাংলাদেশের মেলা কখনো দেখেনি এবং সেই সম্পর্কে কোনো ধারণাও ছিল না। বাসায় এসে অনিক এসব মেলার গল্প অরণিকে শুনিয়েছিল। এরপর থেকেই অরণি মেলায় যাওয়ার বায়না ধরে। অরণির সাথে অনিকও জোর করে বাবা মাকে। এই কারণেই অনিক নিজেকে অপরাধী মনে করে। অরণির মৃত্যুর পর
তাদের জীবনের গতিপথ পাল্টে যায়। অনিকের বাবা কামাল সিদ্দিক অনেক বড় বিজনেসম্যান। তার সব কিছু দেশের বাইরে। কামাল সিদ্দিক দেশের বাইরে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষে হওয়ার আগেই তার কাজিন আদিবা সিদ্দিকাকে বিয়ে করে সেখানে নিয়ে যান। পরবর্তীতে বিজনেস দাঁড় করিয়ে বাবা মা আর শাশুড়িকে নিয়ে যান। এর মধ্যে দেশে এসেছিলেন বাবা মা আর শাশুড়ির মৃত্যুর পর। তাদের দেশের বাড়িতে দাফন করা হয়েছিল, তাই এর মধ্যে আর আসেননি। শেষবার এসেছিলেন অরণির বয়স যখন 4 বছর। তাদের ইচ্ছা ছিল বাংলাদেশেই থাকার, কারণ আর থাকা হয়নি। যদিও মেলায় আগুন ধরেছিল, কামাল সিদ্দিক মেয়েকে হারিয়ে ফেলেছিলেন ভিড়ের মাঝে। স্ত্রী পুত্রকে নিরাপদ জায়গায় রেখে আবার খুঁজতে যান মেয়েকে। অতিরিক্ত প্রেশার নিতে না পেরে ঘটনাস্থলেই স্ট্রোক করেন ফেলেন। কিছু লোক তাকে বের করে এনেছিল সেদিন। কামাল সিদ্দিক কয়েক মাস বিছানা ছেড়ে উঠতেই পারেননি। তাকে জানানো হয়নি অরিনকে না পাওয়ার খবর। পরবর্তীতে জানলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, কিন্তু আল্লাহর রহমতে সেই যাত্রাও তিনি বেঁচে যান। তার একমাত্র বন্ধু পিটার ম্যাথিউস আর তার স্ত্রী এনি ডিসুজা তাদের অনেক সাহায্য করেছিলেন, কিন্তু অরণিকে কেউ খুঁজে পায়নি। কামাল সিদ্দিক এখন মোটামুটি অনেকটাই সুস্থ, তবে অরণির ছোটবেলার ছবিগুলো দেখলে আবেগ আটকে রাখতে পারেন না। একমাত্র আদরের মেয়ে ছিল, বড় বেশি ভালোবাসতেন অরণিকে। কত স্বপ্ন দেখেছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তাদের পুরো পরিবারটি এলোমেলো করে দেয়। আদিবা সিদ্দিকা এখনও মেয়েকে ফিরে পাওয়ার আশায় আছেন। তার ধারণা তাদের মেয়ে একদিন ফিরে আসবে। এতটা বছর তিনি অপেক্ষায় ছিলেন অরণির। মায়ের মন বলে কথা, খুবই নরম হয় এই মন। যতদিন অরণিকে দেখবেন না ততদিন অপেক্ষায় থাকবেন, কারণ তিনি তো ছোট্ট মেয়েটির লাশও দেখেননি। তাহলে কেন বিশ্বাস করবেন তাদের মেয়ে আর নেই? অনিকেরও একই বিশ্বাস ছিল অরণি বেঁচে আছে, তাই সে বাংলাদেশেই পড়াশোনা করে, হোস্টেলে থেকে স্কুল কলেজ শেষ করে। আর তখন থেকেই দিব্য তার সবচেয়ে ভালো বন্ধু। দিব্য খুব কাছ থেকে অনিকের কষ্টটা বুঝতে পেরেছে। দিব্যর জন্মদিনে দিয়া ছোট ছোট কার্ড গিফট করতো ভাইয়াকে। অনেক সেই কার্ডগুলো উল্টে পাল্টে দেখত। অরণিও খুব ভালো আঁকতে পারত। রাজা রানী, হাতি ঘোড়া এসবের ছবি আঁকতো আর অনিকের কাছে নিয়ে আসতো। অনেক খাতায় ভেরি গুড লিখে দিলে অনেক খুশি হতো। দিব্যর হাতে কার্ডগুলো দেখে বলতো, অরু থাকলে আমাকেও এভাবে গিফট করতো। জানিস, অরু অনেক ভালো আঁকতে পারতো, আমি শিখিয়েছিলাম। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো। দিব্যর সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। সকালে রক্তিম ঘুম থেকে উঠে রিধির ছোটবেলার ছবি, ড্রয়িং খাতা যেখানে তার বাবা মা আর ভাইয়ার ছবি এঁকেছিল, আর সেই খবরের কাগজ যেখানে রিধির হারানো বিজ্ঞপ্তি ছাপানো হয়েছিল সেটি নিয়ে বের হয়। খবরের কাগজটা এতদিন জুনায়েদ হোসাইনের কাছে ছিল। তিনি এসব জিনিসের খুব যত্ন করতেন। অনেক বছর আগের হিসেবের খাতাও তার কাছে আছে। খবরের কাগজটি রক্তিম বাবার কাছ থেকে খুঁজে নিয়েছিল যেদিন জানতে পেরেছিল অনিক রিধির অনু ভাইয়া। দিব্য আর অনিক অনেকক্ষণ ধরে জিসির মোড়ে দাঁড়িয়ে আছে। অনিকের হাত ঘামছে, ঘামে পুরো শার্ট ভিজে গেছে। মাথার ওপর কড়া রোদ, কিন্তু অনিক ছায়ায় না দাঁড়িয়ে পায়চারি করছে এদিক ওদিক। বারবার তাকিয়ে আছে সামনের রাস্তায়, রক্তিমের অপেক্ষায়। এক একটা মিনিট অনেক বেশি সময় মনে হচ্ছে। দিব্য আসার পর অনিক জিজ্ঞেস করতে থাকে কেন রক্তিম তাকে ডেকেছে। পরে দিব্য বলেই দেয় রক্তিম অরণির সম্পর্কে জানে। অরণির খবর দিতে আসবে শুনে অনিকের মনে উত্তেজনা সৃষ্টি হয়। আনন্দ, সংকোচ সব কিছু মিলে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে অনিকের মাঝে। অরণি বেঁচে আছে, কোথায় আছে, কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে, এখনও কি তার অনু ভাইয়াকে মনে রেখেছে? এসব প্রশ্ন করেই যাচ্ছে একটু পরপর দিব্যকে। রক্তিম এখনও কেন আসছে না, সেই চিন্তায় যেন পাগল প্রায় অনেক। রক্তিমকে দেখেই ছুটে গেল অনেক। আমার অরু কোথায়? আপনি অরুকে আনলেন না কেন? অরু ভালো আছে তো? আমার বোনটা আমাকে ভুলে গেছে? রক্তিম অনিকের কাঁধে হাত রেখে বলল, ঠান্ডা হও অনেক, তোমার বোন ভালো আছে। এইভাবে উত্তেজিত হয়ে পড়ো না, কোথাও বসলে ভালো হয়, কথা আছে অনেক। দিব্য, অনিক ও রক্তিম একটা ক্যাফেতে বসল। রক্তিম শুরু থেকেই বলল সবটা।
রিধি তার বোন অরণি মেয়েটিকে কতবার দেখেছে অনেক, কিন্তু একটুও বুঝল না কত বড় দুর্ভাগ্য তার। রক্তিম যা যা এনেছিল সাথে সব অনিককে দেখালো, খবরের কাগজের বিজ্ঞপ্তিটাও দেখায়। অনেক চোখের পানি আর আটকে রাখতে না পেরে রক্তিমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আপনি জানেন না ভাইয়া, আপনি আমাকে কি দিয়েছেন? আপনারা এত বছর আমার বোনকে আদর ভালোবাসা দিয়েছেন, পড়াশোনা করিয়ে এতটুকু এনেছেন, অনেক বড় ঋণ চেপে দিয়েছেন। এইটা হয়তো শোধ হবে না কখনো। আপনার বাবা মা যদি আমার বোনটার পাশে না থাকতো, আজ আমার হারুর কি হতো, কোথায় থাকতো? আমার রিধি, মানে তোমার অরু খুব লক্ষ্যে একটা মেয়ে, অনেক বড় হয়ে গেছে। মেয়েটির জীবনে ভালোবাসার বড় অভাব পড়েছে। আমি চাই আমার রিধি ভালো থাকুক, সুখী থাকুক, আর যাই হোক কষ্টের ছিটে ফোটা যেন ওর কাছে না আসে। মেয়েটা না কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু এক মাসে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। তার একটা অপরাধ ছিল, মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমার মা আর নানু মাঝের এই সম্পর্ক অনেক কষ্ট দিয়েছে আমার রিধিকে। কাউকে কষ্টগুলো দেখাতেও পারছে না, বাধ্য করছে তাকে রোহানের সাথে বিয়ে করার জন্য। আমি জানি রোহান ভালো ছেলে, কিন্তু রিধি তো আমাকে ভালোবাসে। আমাকে ক্ষমা করে দাও অনেক। আমি অনেক আগিয়ে জানতে পেরেছিলাম রিধি হচ্ছে তোমার অরু, কিন্তু সাহস হয়নি বলার। আমি রিধিকে খুব ভালোবাসি, হারাতে চাইনি ওকে। তুমি, তোমার বাবা মা যদি ওকে নিয়ে যেতে, আমি কি নিয়ে থাকতাম? আমি চেয়েছিলাম একদম বিয়ে করে রিধিকে তোমার সামনে আনবো। তখন তো চাইলেও আমার রিধিকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। কিন্তু দেখো কি ছিল আর কি হয়ে গেল। রক্তিমের গলা ভারী হয়ে আসছে, কি যেন আটকে আছে গলায়। অনেক কষ্ট লাগছে হৃদিকে হারাতে, কিন্তু হৃদিকে এভাবে চাপ দিতে চায় না রক্তিম। এখন রিধির বাবা মা তাদের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কখনোই যাবেন না। এখন হয়তো রিধির রোহানকে বিয়ে করতে হবে না। আমি নিয়ে যাব আমার বোনকে, ও আসবে তো আমার সাথে। রিধি এখনো তোমার কথা বলে, বাপ্পি, আম্মি আর অনু ভাইয়ের গল্প শোনায়। আর কিসের মায়া থাকবে? সব মায়া তো শেষ। নিয়ে যাও ওকে, ওকে একটু ভালো মতো শ্বাস নিতে দাও। ওই ভালোবাসা ওর দম বন্ধ হয়ে যায়, কাউকে বলতে পারে না। আমি বুঝি, কিন্তু আমার কিছুই করার নেই। অনেক বাবা মার কাছে গেল অরণিকে পাওয়ার সংবাদ দিতে। কামাল সিদ্দিক আর আদিবা সিদ্দিকা অরণির খবর পেয়ে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছেন। এই খুশি ভাষায় প্রকাশ করা যায় না। এসব অনুভূতি শব্দকে হার মানিয়ে যায়। আজ বিকালে যাবেন মেয়েকে আনতে। তাদের অপেক্ষার সমাপ্তি হলো শেষমেশ। দিব্য বাসায় ফিরে গিয়ে সবাইকে জানায় রিধির আসল পরিচয় হলো সে অনিকের হারিয়ে যাওয়া ছোট্ট বোন অরণি। রাজিয়া, ফয়সাল অনেক খুশি হয়েছেন শুনে। দিয়া তো আর বেশি খুশি, কারণ রিধি রক্তিমদের বাসায় খুব কষ্ট আর অপমান সহ্য করে আসছিল এতদিন। রোহানও অনেক খুশি হয়েছে, কারণ এখন সম্পূর্ণ উল্টো ঘটবে ঘটনা। অনেকদের বংশ রক্তিমদের বংশের চেয়ে ভালো। বংশজাত নিয়ে রেষারেষি করার শাস্তি রক্তিমের পরিবার বুঝতে পারবে হয়তো। বিকেলে জোনায়েত, নবনী আর বেগম আতিকা রিধি আর রোহানের বিয়েতে কি করবেন তা নিয়ে আলোচনা করছিলেন। আর রিধি এসব কথাবার্তা পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনতে পায়। বুকটা ছিঁড়ে যাচ্ছে, ইচ্ছে করছে মরে গিয়ে তার ভালোবাসার প্রমাণ দিতে, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাদের কোথাও স্থান হয় না। চোখের পানি মুছে অজু করে নেয়, তারপর নামাজ পড়তে যায়। মনকে শান্ত করার একমাত্র উপায় হলো এটি, কারণ এখন সব সমস্যার সমাধান সৃষ্টিকর্তাই করতে পারেন। কপালে যা আছে হবে, কিন্তু চাইতে তো দোষ নেই। নামাজ শেষে বিছানায় শরীর এড়িয়ে দেয়। রিধির আবার বুকটা ভারী লাগছে, নিঃসঙ্গ লাগছে নিজেকে। ঝাপসা হয়ে যাচ্ছে সব কিছু। রিধির হতাশার অশ্রু গড়িয়ে পড়ার আগেই কলিং বেলের শব্দ হয়। বিছানা ছেড়ে উঠে পড়ে, চোখের পানিও মুছে নেয়। হয়তো রক্তিম এসেছে, তাকে দেখলেও মন শান্ত হয়। রক্তিম রিধির চোখের জল সহ্য করতে পারে না। রক্তিমের মন খুব নরম, তবে সবার ব্যাপারে না, শুধু রিধির ব্যাপারে। রিধিকে বিধ্বস্ত দেখলে রক্তিমের মুখটা একদম শুকিয়ে যায়। এটাই হলো ভালোবাসার দহন। এখানে স্পর্শের দরকার হয় না, চোখের ভাষায় এই দহন কমিয়ে দিতে পারে। তাই রিধি ভালো মতো চোখ মুখ ধুয়ে ফেলল। রিধির ফর্সা নাক আর চোখ ফুলে লাল হয়ে গেছে। রিধি হালকা পাউডার লাগিয়ে লালচে আভাটা ঢেকে দিল। নবনী হোসেন দরজা খুলে রক্তিমের সাথে দিব্য, রোহান
আর পরিচিত তিনজনকে দেখে জিজ্ঞেস করলো, আহারে রোহান, দেব, বাবা, তোমরা এসো এসো। আর রক্তিম, বাকিদের তো চিনলাম না। ভেতর আসতে দাও। কামাল সিদ্দিক এবং তার স্ত্রী আদিবা সিদ্দিকা সাথে অনিক এসেছিল। অনিক দিব্য আর রোহানকে নিয়ে আসে, কারণ একা আসতে খুব ইতস্তত বোধ করছিল অনিক। আর দিব্য রক্তিমের বাবা মাকে ভালো করেই চেনে, তাদের অনেক আগে থেকেই পরিচয় আছে, তাই দিব্যকে সাথে নিয়ে আসে। আর রোহান যেহেতু রিধির বাগদত্তা, কোনো ঝামেলা হলে সামাল দিতে পারবে। বেগম আতিকা রোহানের দিকে তাকিয়ে বলল, জামাই বাবা তোমার আত্মীয়। না, অনিক আমাদের বন্ধু। আর ইনি হচ্ছেন কামাল সিদ্দিক, অনিকের বাবা। আর ইনি আদিবা সিদ্দিকা, অনিকের মা। আচ্ছা, ভালো আছেন? আদিবা কাপা গলায় জিজ্ঞেস করল। জি। আমার মেয়েটা কোথায়? নবনী অবাক হয়ে বলল, আপনার মেয়ে? জি, আমাদের মেয়ে সিদ্দিকা মরিয়ম অরণি, আমি ওর বাবা। আমি অরুণীর আম্মি। জোনায়েত নবনী অনেক বড় ধাক্কা খেয়েছেন। এত বছর পর? অনিক পুরো ঘটনা খুলে বলল। আমার ওর মাকে ডেকে দিবেন প্লিজ। রক্তিম রিধির দরজায় কড়া দিল। রিধি, তোমার জন্য সারপ্রাইজ আছে, দরজা খোলো। রিধি রক্তিমের কণ্ঠ শুনে দরজা খুলে দিল। কি সারপ্রাইজ? আমাকে আর বিয়ে করতে হবে না? আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? এর চেয়ে বেশি সুন্দর সারপ্রাইজ, চলো। রিধিকে নিয়ে আসলো তার বাবা মা আর ভাইয়ার সামনে। চিনতে পেরেছো? চেনা চেনা লাগছে। মাই প্রিন্সিপাল, আমাকে চিনতে পারোনি? রিধির মনে পড়ল তার বাপিও তাকে প্রিন্সেস বলে ডাকত। রিধি ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। বাপি, আম্মি। হ্যাঁ, আসো বাপ্পির কাছে। পরিবেশটা একদম থমথমে হয়ে যায়। রিধির ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ যেন বলছে, কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা? কত মিস করেছি তোমাদের, জানো বাপি আম্মি। আমার ভালো লাগে না এখানে। নিয়ে যাবে আমায়? তোমাদের সাথে চলে যাব আমি। এখানে কেউ ভালোবাসে না আমায়, সবাই কাঁদায় আমাকে। প্লিজ নিয়ে যাও না, আমি থাকবো না আর এখানে। আদিবা সিদ্দিকা মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিলেন। এত দুর্বল কেন লাগছে তোকে? ঠিক মতো খাস না নাকি এখনো মুখে নিয়ে বসে থাকিস? আমি এখন অনেক বড় হয়েছি তো, এখন আর মুখে নিয়ে বসে থাকি না। খেতে মন না চাইলে খাই না, কেউ জোর করে না খাওয়ার জন্য। নবনীর বুকে কথাটা তীরের মতো বিঁধছে। এই 1 মাস রিধির সাথে অনেক বাজে ভাষায় কথা বলেছেন, ছোটোখাটো ব্যাপারেই খোঁচা দিয়েছেন। আর মেয়েটি ঠিকমতো খেত না, বেশি খিদে পেলে নিজে থেকেই খেয়ে নিত রান্নাঘরে এসে, কিন্তু তিনি একবারও বলেননি খেতে। উল্টো জুনায়েদ সাহেব মেয়েকে খাওয়ার সময় ডাকলে তিনি বিরক্তবোধ করতেন। এই 1 মাসে তার একসাথে খেতেও বসেননি। রক্তিমও বাইরে থেকে খেয়ে আসতো, কখনো কখনো সারাদিন না খেয়ে থাকতো, বা রাতে সবাই ঘুমানোর পর রীতির সাথে ছাদে বসে বসে খাওয়া দাওয়া করতো চোরের মতো। একটা মাস যেন এক যুগের সমান ছিল রিধি আর রক্তিমের কাছে। আজ রিধির জীবনে নতুন সূর্য উঠেছে। রক্তিম জানে না সে তার প্রেয়সীর জীবনসঙ্গী হতে পারবে কিনা, কিন্তু সে তার প্রেয়সীকে খুব দামি উপহারটা দিতে পেরেছে। 2 ভাই বোনের আজ 1 যুগ পর দেখা হয়েছে। আজ প্রথম অনিককে কাঁদতে দেখেছে রোহান। ছেলেরাও কাঁদে। প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আনন্দ এক মিশ্র অনুভূতির জন্ম দেয়। সেই অনুভূতি প্রকাশ পায় চোখের নোনা জল হয়ে। কামাল সিদ্দিক আর আদিবা সিদ্দিকা মেয়েকে নিয়ে যাবেন এই কথাটা আর জুনায়েদ সাহেব মানতে পারছেন না। নবনীর চোখে মুখে অদ্ভুত অনুশোচনা আর অপরাধবোধ জন্ম নিয়েছে। গলার মাঝে কথা আটকে গেছে। এভাবে নিয়ে যাবে না? মেয়েটা ছাড়া কিভাবে থাকবো? আমি চলে যাব, আমায় নিয়ে যাবে বাপি প্লিজ। আমি এখানে থাকতে চাই না, আমার ভালো লাগে না এখানে। রিদিমা, কি বলছিস? বাবাকে ছেড়ে চলে যাবি? তুমি অনেক ভালো বাবা, কিন্তু আমি আর বেশি দিন এখানে থাকলে মরে যাব। আমি বাঁচতে চাই, একটু বাঁচতে দেবে আমায়? নবনীর চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। তিনি অনেক কষ্ট দিয়েছেন, আর কোনো অধিকার নেই কিছু বলার। তিনি সরে পড়লেন। জুনায়েদ সাহেব সোফায় বসে পড়লেন। তার শক্তি সব হারিয়ে ফেলেছেন। মেয়ে বিয়ে দিলে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন কোনো ভয় থাকে না, বরং দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারার শান্তি মনের মাঝে ফুটে ওঠে।
মেয়ে তো মাঝে মাঝে বাবা মাকে দেখতে আসবেই, কিসের ভয়? কিন্তু আজ জুনায়েদ সাহেবের মনে ভীষণ ভয়। মেয়ে তো আর শ্বশুরবাড়ি যাচ্ছে না, মেয়ে তো যাচ্ছে তার আসল বাবা মার কাছে, আর তিনি ফিরে আসবেন না। শ্বশুরবাড়ি থেকে সে দেখতে আসবে তার আসল বাবা মাকে, তাকে দেখতে আসবে না। তাদের আর কোনো অধিকার নেই। আজ এত বছরের ভালোবাসা, স্নেহ, মায়া সব কিছু এক মাসের চাপে নষ্ট হয়ে গেছে। হারিয়ে গেছে বিশ্বাস, ভেঙে গেছে মনের সম্পর্ক, কমে গেছে ভালোবাসা আর শ্রদ্ধা। এই দিনটাও আসতে পারে কেউ ভাবতেই পারেনি। রিধি তার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই নেয়নি সাথে, তবে রক্তিমের দেওয়া সব কিছু নিয়ে যাচ্ছে। এই বাসায় শেষ মুহূর্ত পর্যন্ত রক্তিম তার পাশে ছিল। রিধি যাওয়ার আগে রক্তিম তার হাতটা শক্ত করে ধরে বলল। আমার অপেক্ষায় থাকবে তো? রিধি মাথা নেড়ে বলল। যতদিন বেঁচে আছি ততদিন অপেক্ষায় থাকবো। রিধি প্রশান্ত চিত্তে রক্তিম আর জুনায়েদ হোসাইন থেকে বিদায় নিয়ে চলে গেল তার আসল গন্তব্যে। এখন আর তাকে ভালোবাসার ত্যাগ দিয়ে জোর করে অন্যের বউ সাজতে হবে না। সে মুক্ত এই চাপ থেকে। অনিক রোহানের কাছে এসে বলল। থ্যাংক ইউ। কি বলে তোকে ধন্যবাদ দেব জানি না। তুই আমার বোনটার হাত ধরেছিস, ওকে বাঁচিয়েছিস। রিধির কষ্টগুলো বুঝতে পেরেছিলাম, আর যা ভালো মনে হয়েছিল তাই করেছি। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এক সময়। বলে না, কিছু যাকে ভালো না লাগে তার কোনো কিছুই ভালো লাগে না। আমাকে ক্ষমা করে দিস দোস্ত। আমি জানি তুই কেন এমন করছিস। থ্যাংক ইউ টু। তুই আমার ভাইটার সাথে ছিলি, ওকে অনেক সাপোর্ট করেছিস। আমি জানি তুই ঈশাকে পছন্দ করতি, তাই আমি চাইনি তোর সাথে দিব্য কষ্ট পাক, কারণ ছেলেটা অনেক আগে থেকে ঈশাকে নিয়ে স্বপ্ন দেখতো। এখন এসব কথা বাদ দে, খেয়াল রাখিস রিধির, অনেক বেশি সহ্য করে ফেলেছে। দিদি হয়তো চাপের ওপর এই সম্পর্কটা মত দিয়েছিল। আমি ইটস ওকে। রিধি যদি এই সম্পর্কে আর আগাতে না চায়, আমার কোনো সমস্যা নেই। সম্পর্ক মন থেকে সৃষ্টি হয়, কারো জোরের ওপর না। আমি দায়িত্ব নিয়েছিলাম রিধিকে বাঁচানোর এই যন্ত্রণা থেকে। হয়তো রিধিকে ওভাবে ভালোবাসতে পারতাম না যেমনটা ওর প্রাপ্য, আর রক্তিমের মতো করে ভালোবাসতে তো কখনোই পারতাম না। অনিক রোহানকে জড়িয়ে ধরে বলল। একদিন তোর জীবনে ভালো কেউ আসবে। রোহান মনে মনে বলল, আমি অপেক্ষায় থাকি না, হয়তো আসবে, হয়তো কখনো আসবে না। 4 বছর ঈশাকে খুব যত্নে রেখেছিলাম দূর থেকে, আর 1 বছর আগে সে অন্যের বউ হয়ে আমার চোখের সামনেই ছিল। আমি মন থেকে চেয়েছিলাম এই মায়া কাটাতে, কিন্তু আমার ভাগ্য যে একটা সুযোগ আমায় আর দিচ্ছে না, তাই আর অপেক্ষায় থাকবো না। একাকিত্ব আমার জীবনের কালো ছায়া, যেটি হয়তো 1000 বছর অপেক্ষা করলেও যাবে না। অপেক্ষারত কিছু মানুষের জীবন থেকে কেটে গেল আরও 1টি মাস। এই 1টি মাসে বদলেছে পুরনো স্বভাব, অভ্যাস, পরিবেশ ও আবেগ অনুভূতি। এসেছে ভালোবাসার নতুন স্রোত। রিধি তার নতুন পরিবেশে অনেক ভালো আছে। 1 মাস আগের ব্যথা যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে তার প্রিয় মানুষগুলো। আর রক্তিম এখন অভ্যস্ত হৃদিহীন জীবনে। ইদানিং ঘরের বাইরেই বেশিরভাগ সময় কাটে তার, কারণ ওই ঘরের 4 দেয়ালের মাঝে রিধির স্মৃতি আটকে আছে। অনেক রাত করেই ফেরে বাড়িতে এখন সে। মাঝে মাঝে রিধি যে রুমে থাকতো ওইখানে গিয়ে বসে থাকে মধ্যরাত পর্যন্ত। রক্তিম রিধির মায়া কাটাতে পারছে না কোনোভাবে। এই 1 মাসে রক্তিম রিধির সাথে কোনো যোগাযোগ করেনি, কারণ রক্তিম চায় না রিধির নতুন জীবনে আবার কোনো কষ্ট আসুক। আজ রক্তিমের জন্যই রিধিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। রক্তিম তাই নিজেকে রিধির জীবনের কালো ছায়া মনে করেছে। তবে রক্তিম কয়েকদিন পর পর রিধির খবর নেয় অনিকের কাছ থেকে, এতেই সে অনেক ভালো থাকে। অন্যদিকে রক্তিমের এমন ছন্নছাড়া চলাফেরা নবনী হোসাইন সহ্য করতে পারছেন না। তিনি নিজের ব্যবহারে খুবই অনুতপ্ত। জুনায়েদ হোসাইন আর রক্তিম যখন দেশের বাইরে ছিল, রিধি ছিল তার কথা বলার সঙ্গী। সকাল থেকে রাত পর্যন্ত চলত রিধির বকবকানি। নবনী বিরক্ত হতেন না, বরং ভালোই লাগত। মাঝে মাঝে নবনী হোসাইন বাইরে গেলে তার পছন্দের খাবার বানিয়ে রাখত। মানুষের মন জয় করার মতো সব গুণ রিধির মাঝে ছিল, কিন্তু রিধির গুণগুলোর চেয়ে নবনী হোসাইন তার বংশের নামটিকেই গুরুত্ব দিয়েছিলেন। আজ রিধির কথা খুব মনে পড়ছে তার।
আমাদের সমাজটিতে এমন বংশজাতের পার্থক্য কিন্তু দেখা যায়। আমরা একটি মেয়ের মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য খুঁজি না, মেয়েটির ভালো কোনো গুণ আছে কিনা তা দেখার সময় আমাদের নেই। মেয়েটির সৃজনশীলতা কেমন, মেয়েটির বর্তমান সমাজ নিয়ে দৃষ্টিভঙ্গি কেমন, মেয়েটির চরিত্র কেমন, ভালোবাসার মতো মন আছে কিনা, এসব হচ্ছে একটি মেয়ের মাঝে লুকিয়ে থাকা গুণ। বংশের নাম, বাবার বাবা, দাদার দাদা বাবা, কোনো বংশের বাবা কি করেন, দাদা কি করতো, এসব দেখে যারা একটি মেয়েকে বিচার করতে যায় তারা সমাজের মাঝে কিছু অন্ধকারের বীজ বুনে দেয়, যা নতুন নতুন অন্ধ সংস্কারের জন্ম দেয়। জোনায়েত নবনীর সংসারে আর কোনো আমেজ খুঁজে পাওয়া যায় না এখন। ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। জোনায়েত সাহেব রিধি যাওয়ার পর থেকেই চুপচাপ থাকেন। স্ত্রী নবনীর সাথে তেমন একটা কথাও বলেন না। রক্তিম প্রয়োজন ব্যতীত কথাই বলে না কারো সাথে। বেগম আতিকা খুলনায় চলে যান ছেলের কাছে, কারণ নবনী তার পরিবারের অশান্তির জন্য তার মাকে দায়ী করছেন। যদিও নবনী হোসাইনের দোষটাই বেশি ছিল। তিনি যেহেতু রিধির খুব কাছের মানুষ ছিল, অন্তত তিনি যদি রিধি আর রক্তিমের সম্পর্কটি মেনে নিতেন, রিধিকে মানসিক অত্যাচার না করতেন, এর সমাপ্তি ভিন্নভাবে হতে পারত। আজকাল রোহান আর রিধির মধ্যে খুব ভালোই সম্পর্ক হয়েছে। রিধির গান শেখার খুব ইচ্ছে, পাশাপাশি গিটার বাজানোও শিখতে চায়। তাই অনিক তার বোনকে গিটার কিনে দেয় আর রোহানকে গান শেখানোর দায়িত্ব দেয়। রোহান প্রতিদিন অনিকদের বাসায় এসে রিধির গানের ক্লাস নেয়। কখনো কখনো রিধি দিয়ার সাথে চলে যায় রোহানদের বাসায়। দুই পরিবারের মধ্যে রোহান আর রিধির সম্পর্ক ভাঙ্গার জন্য কোনো মনোমালিন্য হয়নি, বরং রাজিয়া ও ফয়সালের সাথে আদিবা ও কামাল সাহেবের ভালোই বন্ধুত্ব হয়ে যায়। এই একটি মাস রোহানকে অনেক পরিবর্তন করে দেয়। যে ছেলেটি একটা সময় হাসির কথা শুনলেও হাসতো না, এখন ধীরে ধীরে সে হাসির কারণ খুঁজে পেয়েছে। রিধি তার হাসির একমাত্র কারণ। প্রতিদিন অদ্ভুত সব কথাবার্তা বলে সে রোহানকে হাসায়। আর মাঝে মাঝে তো রোহানকেই হোমওয়ার্ক দেয় রিধি। হোমওয়ার্ক হচ্ছে মজার গল্প বানিয়ে আনতে হবে, যেটি শুনে রিধি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে। এসব গল্প বানানোর জন্য রোহানকে গুগল সার্চ করতে হয়, আর রিধিকে হাসাতে পারলে রোহানের অনেক ভালো লাগে। রোহান রিধিকে ভালোবাসতে শুরু করেছে বন্ধুর মতো। দিব্য যেমনটা গুরুত্বপূর্ণ ছিল, রিধিও রোহানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দিব্য যেভাবে বুঝতো রোহানকে, রিধিও ঠিক ওইভাবেই রোহানকে বুঝতে পারে। রিধি আর ঈশার মধ্যে অনেক পার্থক্য। রিধিকে সে বন্ধু হিসেবে ভালোবাসে আর ঈশাকে তার জীবনের অংশ হিসেবে। রিধিকে হারিয়ে ফেলার কোনো ভয় কাজ করে না, আর রিধিকে কাছে পাওয়ার ইচ্ছেও নেই তার মাঝে। কারণ বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, আর বন্ধুত্ব কখনো ভিন্ন বাসনাও জাগিয়ে দেয় না। কিন্তু ঈশাকে হারানোর ভয় সবসময় ছিল রোহানের মাঝে, আর তাকে কাছে পাওয়ার তীব্র বাসনাও ছিল। খুব ভালোবাসতে ইচ্ছে করত, কিন্তু পারেনি। প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয়, আর সে ভুলতেও চায় না ঈশাকে। ইদানিং ঈশাকে না পাওয়ার কষ্টে রোহান আঘাত পায় না, বরং দিব্য আর ঈশাকে একসাথে দেখলে শান্তি লাগে খুব। মাঝে মাঝে তো নিজে থেকেই ঈশার সাথে কথা বলতে যায় রোহান। দিব্য বাসায় না থাকলে ঈশাকে ভার্সিটির জন্য বাসে তুলে দিতে যায়। কিন্তু কিছু মাস আগেও রোহান নিজেকে ঈশার থেকে দূরে রাখত, কারণ রোহান ভয়ে ছিল তার ঈশার প্রতি মোহ যদি বেড়ে যায় তখন সব কিছু আরও খারাপ হয়ে যাবে। এতদিন রোহান ভয়ে ছিল দিব্য যদি কোনোভাবে বুঝতে পারে রোহানের ঈশাকে পছন্দ, তখন দিব্যর সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বাবা মা, দিয়া, ঈশা, দিব্য কারো সামনেই আর দাঁড়াতে পারবে না রোহান। নিজেকে একটা সময় ছেঁচড়া মনে হতো তার। ভাবতেও লজ্জা লাগতো সে তার ভাইয়ের বউকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তাই গুটিয়ে রাখত নিজেকে সব সময়। কিন্তু এখন আবেগ নিয়ন্ত্রণে এসেছে। এখন সারাদিন ঈশাকে নিয়ে ভাববে না, তার ভাবনার জগৎ অনেক কিছুর জায়গা রয়েছে। ব্যস্ত সময় কাটে তার। সারাদিন অফিস, বিকেলে রিধির বাসায় যাওয়া, আর রাতে বাবা মা ভাই বোনের সাথে আড্ডা। সারাদিনের ব্যস্ততার পর রাতে অফিসের কাজও করতে হয়। এরপর ভীষণ ঘুম পায় রোহানের, আর ঈশার কথা মাথা থেকেও বের হয়ে যায়। ব্যস্ত মানুষ আবেগের বশে আসে না, উল্টো আবেগ তাদের কাছে আসতে ভয় পায়।
ব্যস্ততার ভিড়ে ভালোবাসা অনেক সময় চাপা পড়ে যায়, এটি হয়েছে বাস্তবতা। যারা অলস সময় কাটায় তাদের মাঝে আবেগকেন্দ্রিক ভাবনার জন্ম হয়। তারা ভাবনার জগৎ থেকে বের হতে পারে না। এই ভাবনা তার মনের অনেকাংশ জ্বালিয়ে দেয়, যেমনটা রোহানকে জ্বালিয়েছিল ঈশার ভাবনা। ঈশার মায়া ত্যাগ করতে না পেরে সে নতুন ভালোবাসা সেই ফেক আইডির মালিকের মাথায় পড়ে যায় দিয়া। কিন্তু কে সেই মালিক দিয়া এখনও বুঝতে পারেনি। হাই মিস দিয়া, তুমি সারাদিন কোথায় ছিলে? ব্যস্ত সময় কেটেছে? এত কিসের ব্যস্ততা? তুমি না বললে তোমার পড়াশোনার চাপ নেই? পড়াশোনার চাপ নেই তো কি হয়েছে? আরে বসের চাপ তো আসে। বস তোমাকে দিনরাত চাপ দেয়? মিথ্যে কথা বলছো কেন? আমার ভাইয়াদের কোনো চাপ নেই, বিকালে চলে আসে, তারপর বাসায় থাকে। হুম, তোমার নিশ্চয়ই আরেকটা আইডি আছে, তুমি মেয়েদের সাথে ছাত্রীমি করো ফেক আইডি থেকে মেসেজ দিয়ে। আমি তো শুধু তোমার সাথেই ছাঁচড়ামো করি, তুমি ছাড়া আর কাউকে মনে বসাতে পারি না। তুমি আমার গল্পের এক মায়াভরা কুমারী, তোমার জন্য সব ব্যস্ততা ছাড়তেই পারি। দিয়া মুচকি হেসে উত্তর দিল, তুমি আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজের রিপ্লাই কেন দাও? সোজাসুজি লিখলে কি সমস্যা? অনেক দেরি হয় না? তোমার জন্য সময় ব্যয় করতে ভালো লাগে। তুমিহীনা জীবন বড়ই রসহীন আর বাজে। তোমায় নিয়ে লেখা কবিতা ঘুরে মনের আশেপাশে, হৃদয় জুড়ে রং তুলিগুলো শুধু তোমারই ছবি আঁকে মিস দিয়া, শুধু তোমারই ছবি আঁকে। ভালো হয়েছে, তুমি এত দেরি করে রিপ্লাই দিবে না, বিরক্তকর। আমি বিরক্তকর? হ্যাঁ। আচ্ছা, আমি বিরক্তিকর? আচ্ছা 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 আচ্ছা, ঘুমিয়ে পড়ো, আগামীকাল তোমার ক্লাস আছে। হ্যাঁ করেছো। ফেক আইডির মালিক অফলাইনে চলে যায়। দিয়ার মেসেজ আর সিন হয়নি। দিয়ার এখন আর ভালো লাগছে না কিছুই। কি দরকার ছিল তাকে বিরক্ত কর বলার? ভালোই তো লাগছিল কবিতাগুলো। বেশি ঢং করতে গিয়ে নিজের মনের 12টা বাজিয়ে দিয়েছে। এখন সে যদি আর মেসেজ না দেয়, সারা রাত শটফট করতে থাকে দিয়া। ঘুম আসে দেরিতেই। পরের দিন দুপুরে ভার্সিটির ক্লাস শেষে দিয়া দাঁড়িয়ে আছে রিধির জন্য। তারা একসাথেই বাসায় যায়। হাই দিয়া, আমার জান। এত খুশি কেন আজ? জানিস আজকে কি হয়েছে? বলো না, এত ঢং করছিস কেন? ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া আমায় আজ বলছিল আমার হাসিটা নাকি খুব সুন্দর। হাই, কি ভালো লাগছে রে আমার। ইস, আগে জানলে মোবাইলে রেকর্ড করে রাখতাম আর ওই রাক্ষসটাকে পাঠিয়ে দিতাম। হাহ, একটা ফোনও দেয় না আমায়, জেলাস হয়ে মরে যাক। রক্তিম ভাইয়ের সাথে কথা হয় না? না, কিন্তু পচা বাসি রাক্ষসটা অনু ভাইয়াকে ফোন দেয়। আমি দেখেছি ভাইয়ার ফোনে তার অনেকগুলো ফোন কল এসেছে। আমাকে কল দেয় না শুধু, আমিও দেব না, দেবদাস হয়ে যাক, আমার কি তাতে। দিয়া চুপচাপ হাঁটছে। দিয়ার মন খারাপ দেখে রিধি বলল, মুখটাকে ঈদের চাঁদের মতো করে রেখেছিস কেন? ঈদের চাঁদ? হ্যাঁ, সুন্দর মুখটাকে বাঁকা করে রাখাই হচ্ছে ঈদের চাঁদের মতো মুখ। ধুর, আমার জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে। তোকে বললাম না, ওই যে ফেক আইডিতে যে ছেলেটা মেসেজ দিয়েছিল, আমার মনে হয় সে আমার কথায় রাগ করেছে। তাই? ইস, আমার জান পাখিটার প্রেমের ঘুড়ি আকাশে ওড়ার আগে ছিঁড়ে গেছে। রিধি, সবসময় ফসলামা ভালো লাগে না। আরে কোনো বুড়ো টাকওয়ালা ভুঁড়িযুক্ত নাক বোচা তোর প্রেমে পড়েছে রে, তার জন্যে তুই মরে যাচ্ছিস? তোকে কে বলে ছেলেটা পুরো? তুই কিভাবে জানতে পারলি ছেলেটা যুবক সম্প্রদায়ের মধ্যে পড়ে? আমার রাক্ষসের চেয়ে বুড়ো হলে তো শেষ। ভুঁড়িযুক্ত চেহারা মাথায় ঘুরছে রে। রক্তিম ভাইয়া বুড়ো? উনি তো অনেক স্মার্ট, ক্রাশ খাওয়ার মতো। এই চুপ, একদম ক্রাশ খাবে না কেউ। রক্তিম আমার স্মার্ট বুড়ো, খবরদার আমার বুড়োর দিকে নজর দেবে না। তুই তোর ওই ফেক আইডির বুড়োটার দিকে নজর দে। আমি রক্তিম ভাইয়ের দিকে নজর দিচ্ছি না। আর আমি জানি ও বুড়ো না। ও ও তাই? ও ওরে আমার প্রেমিকা, কত ভালোবাসা তার ও এর জন্য। হ্যাঁ রিধি, কি ও করছিস? ও মা, তুই তো বলেছিস। আমার মন বলছে ও বুড়ো না। না, আমার ও বুড়ো। এ হতে পারে না, আমি মানবো না, কখনোই না। রিধি হাসতে হাসতে বসে পড়ল। দিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রিধি তাড়াতাড়ি উঠে দিয়ার পেছন পেছন গেল। দিয়া দাঁড়া না, মজা করছিলাম তো, সরি। যা কথা বলিস না। রিধি পুরো রাস্তা দিয়াকে খেপিয়েছে। দিয়া রিধির সাথে রাগ করেনি, কারণ রিধির এই খেপানোর মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। দিয়া এখন অপেক্ষায় আছে তার ফেক আইডির প্রেমিকের পরিচয় জানার। দিয়া বাসায় আসার পর থেকেই ঘরে ঘরে পায়চারি করছে।
একবার রুমে যায়, আরেকবার বারান্দায়, আবার হঠাৎ বিছানায় বসে মোবাইলের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুপুরে ভালো মতো খাওয়া হয়নি তার, কারণ সে রাতেই অফলাইন হয়েছে তার ফেক আইডির প্রেমিক। এখনও একবারও আসেনি অনলাইনে। একটি মাসের মধ্যে অপরিচিত মানুষটির মায়ায় পড়ে গেছে দিয়া। ছবি তো বহুদূর, সে জানেও না ফেক আইডির আদৌ কোনো ছেলের নাকি কোনো মেয়ের। ছেলে হলো ছেলেটা বুড়ো নাকি যুবক, যুবক হলেও কোনো বিবাহিত পুরুষ নয় তো। এসব মাথায় ঘুরছে দিয়ার। শেষমেশ দিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে তার প্রেমিক অনলাইনে এলো সন্ধ্যায়। নামের পাশে সবুজ বাতি জ্বলে ওঠার সাথে সাথেই হাসির রেখা ফুটে উঠল দিয়ার ঠোঁটে। চোখ মুখের আলোকিত ভাব দেখে মনে হচ্ছে দিয়ার মনে সন্ধ্যার মৃদু অন্ধকারেও নতুন সূর্য উঠেছে। তুমি কি রাগ করেছো? আমার সাথে কি রাগ করে থাকা যায়? আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। 1 মাস হয়ে গেল, তুমি তোমার নামটা এখনো বলোনি। তোমার নাম কি আজ বলবে? নায়ক। মানে? তোমার মনের নায়ক আমি। এসব ফাজলাম আর করবে না, অসহ্য। কি হয়েছে? এমন করছো কেন? এবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না আমার সাথে। আমি আর তোমার সাথে কখনো কথা বলবো না। গুড বাই। দিয়া আর কোনো সুযোগ না দিয়ে আইডিটি ব্লক করে দিল। দিয়ার এখন খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আইডিটার মালিকের প্রেমে পড়েছে দিয়া। এখন যদি মায়া বাড়িয়ে ফেলে তখন অনেক কষ্ট হবে। সে হৃদিকে ভালোবাসায় কষ্ট পেতে দেখেছে, তাই সে কাউকে ভালোবাসতেও চায় না, কষ্টও পেতে চায় না। এক যন্ত্রণাদায়ক রাত কাটিয়েছে দিয়া। ইচ্ছে করেছে ব্লক খুলে মেসেজ দিয়ে মনটাকে শান্ত করবে, আবার মনকে বারণ করেছে এই বলে যদি ফেক আইডির মালিক একজন প্রতারক হয়। বলা তো যায় না, হয়তো দিয়ার সাথে প্রেমের অভিনয় করছে। কয়েকদিন পর রিধি আর দিয়া ভার্সিটি থেকে মেলায় এসেছে ঘুরতে। মেলায় প্রচুর ভিড়। ভিড়ের মাঝে কেউ একজন হাত ধরে ছেড়ে দেয় দিয়ার। দিয়া চমকে ওঠে, কিন্তু এতগুলো মানুষের মাঝে কে তার হাত ধরেছিল সে বুঝতেই পারছে না। রিধি আর দিয়া হাত ভর্তি কেনাকাটা করছে আজ। মেলায় ঘুরে শেষে রিধি অনিককে ফোন দেয়। কেউ আসবে? হ্যাঁ, ভাইয়া আসবে নিতে। ভাইয়া বলেছে এখানে দাঁড়াতে। অনিক কিছুক্ষণ পর তাদের সামনে এসে দাঁড়ায়। দিয়া আর অনিকের চোখাচোখি হয়। দিয়া সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। দিয়ার মনে হয়েছে অনিকের চোখের মাঝে এক অদ্ভুত রহস্য ছিল। রিধি দিয়াকে নিয়ে আসে তার বাসায়। আদিবা সিদ্দিকা দিয়াকে দেখে খুশি হলেন, দিয়ার সাথে গল্প জুড়িয়ে দিলেন। আদিবা সিদ্দিকা খুব সাদা মনের মানুষ, যে কোনো বয়সের মানুষের সাথে তিনি খুব ভালোভাবে মিশে যান, যেন বহু পরিচিত। অনেকক্ষণ গল্প করার পর তিনি উঠলেন। তুমি বসো মা, আমি নাস্তা বানিয়ে আনছি। না আন্টি, আমি বাসায় যাব। আমার ভাইয়া আসবে, তখন চলে যেও। রোহান ভাইয়া আসবে, আমাকে গান শেখাবে। আজকে তুইও কি ফ্রি ক্লাস করিস আমার সাথে? দিয়া রিধির হাত ধরে বলল। আমার না খুব লজ্জা লাগছে রিধি। রিধি একটু জোরেই বলল। ও মা, ছেলে দেখতে এসেছে নাকি? এত লজ্জা পাওয়ার কি আছে? দিয়া চোখ বড় বড় করে রিধির দিকে তাকায়, তারপর অনিকের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। অনিক মুচকে হেসে তার রুমে চলে যায়। এরপর রোহান রিধির ক্লাস নেওয়ার পর দিয়াকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে আবার অনিকের মুখোমুখি হয় দিয়া। অনিক অদ্ভুত চোখে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া এবার আর চোখ নামায়নি। সেও অনিককে ভালোভাবে দেখেছে। মনে মনে ভাবছে অনিক হবে না তো সেই ফেক আইডির মালিক। বাসায় এসে দিয়া ফেক আইডি থেকে আসা সব মেসেজ আবার পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত। এই কয়েকদিনে দিয়া এভাবে আগের মেসেজগুলো অনেকবার পড়েছিল কোনো কারণ ছাড়া। কিছু কিছু মেসেজ মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। এখন তার মনে হচ্ছে হয়তো অনিক হতে পারে, এছাড়া আর কাউকে তার সন্দেহ হয়নি কখনো। অনিকের কথা তো মাথাও ছিল না। আর কলেজের গেটের সামনে দিয়া অনিককে দেখেছিল কয়েকবার। অনিক দিয়াদের বাসায় আসতো যেহেতু দিয়া অনেক পছন্দ অপছন্দের কথাও জানতো। আর দিব্য যেদিন প্রপোজ করেছিল ঈশাকে, সেদিন অনেক ঘুরঘুর করেছিল দিয়ার পেছনে। হঠাৎ দিয়ার মুখে প্রশান্তির আমেজ ফুটে ওঠে। সে দেরি না করে মোবাইল হাতে নেয় আর ফেক আইডিটা আনব্লক করে মেসেজ দেয়। তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? দিয়া সারা রাত উত্তরের অপেক্ষায় থাকে, কিন্তু কোনো সাড়া পায়নি। আজকে রিধি ভার্সিটি যায়নি, তার কারণ একটাই, আজ সে গোয়েন্দাগিরি করবে তার রাক্ষসের।
ক্লাসে তার একটা মেয়ের সাথে খুব ভাব জমে। মেয়েটির নাম বর্ণালী। বর্ণালী রিধিকে খুব পছন্দ করে। বর্ণালী খুব আবেগী, অল্পতেই কেঁদে দেয়। আর রিধির সাথে একদিন কথা না বললে সে মন খারাপ করে বসে থাকে। দিয়া আর রিধি যখন বাদ ভাঙ্গা কথা বলে বর্ণালীর খুব খারাপ লাগে, কারণ সে ছোটবেলা থেকেই তেমন কারোর সাথেই ক্লোজ হতে পারেনি। খুব শান্ত স্বভাবের ছিল, তাই বন্ধু তেমন হয়নি। যারা হয়েছিল তারাও মাঝে মাঝে কষ্ট দিত তাকে। বর্ণালী মেয়েটি দেখতে খুব মায়াবী, কিন্তু একটু নাদুস নুদুস ছিল। তাকে সবাই বিভিন্ন নামে ডাকতো আর ব্যঙ্গ করত। তার পাশে কেউ বসতেও চাইতো না। কিছু ছেলে তো বাঁকা চোখে তাকাতো, কিন্তু একমাত্র রিধির কাছে সে অনেক গুরুত্বপূর্ণ। রিধি তাকে বর্ণ বলে ডাকে। রিধি ক্লাসে না গেলেও বর্ণও যায় না, তাই আজও যায়নি। নাস্তা খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে রিধি। বর্ণকে নিয়ে চলে যায় রক্তিমের অফিসের সামনে। একটি মাস তার ভালোবাসার মানুষকে দেখেনি, আর কতদিন না দেখে থাকবে, তাই চলে আসে রক্তিমকে এক নজর দেখার জন্য। মাথায় ওড়না, মুখে মাস্ক আর চোখে কালো সানগ্লাস দিয়ে রেখেছে রিধি, যাতে রক্তিম কোনোভাবেই তাকে চিনতে না পারে। রিধি, তোর রাক্ষসকে এই বিদঘুটের জায়গায় থাকে? রিধি চোখ ছোট ছোট করে বর্ণের দিকে তাকায়। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? খারাপ কি বলেছি? এখানে তুই বিয়ে করে কিভাবে থাকবি? দেখতে মনে হচ্ছে ফ্যাক্টরি। জি, এটা আসলেই ফ্যাক্টরি, রক্তিমের অফিস এটা। আর রাক্ষস শুধু আমি বলবো, তুই ওকে বড় ভাইয়া ডাকবি, ওকে? কি ডাকবি? বড় ভাইয়া? হ্যাঁ, মনে থাকে যেন। রক্তিম শুধু আমার রাক্ষস, আর কারো না। আচ্ছা, এখন আমরা কি করব? দাঁড়িয়ে থাকবো? না, ভেতরে যাব। ভয় লাগছে, ধরা খেলে আমাদের যদি পুলিশে দিয়ে দেয়। আমি কে? হ্যাঁ, রিধি। জি না, তোর বড় ভাইয়ার জান প্রাণ। কেউ আমাদের গায়ে হাত দিলে চোখ থেকে সানগ্লাস নামিয়ে মুখের মাস্ক টেনে খুলে ফেলে দিয়ে যদি একবার নায়িকার মতো চিৎকার করে বলি না, বাঁচাও রক্তিম বাঁচাও, দেখবি আলোর বেগে কিভাবে ছুটে আসে আমায় বাঁচাতে। তখন পুলিশও দৌড়ে উড়ে যাবে রক্তিমের ছুটে আসার বাতাসে। বড় ভাইয়ের কাছে কি সুপার ন্যাচারাল পাওয়ার আছে? না, ভালোবাসার পাওয়ার আছে। ও মা গো, টুরু লাভ। বর্ণকে হাসতে দেখে রিধি মক্স ভেঙচি দিয়ে ঢুকে যায় অফিসে। বর্ণ তার পেছন ছুটে যায়। রিধি, এগুলো কি সব বড় ভাইয়ার? আরে না, ওইগুলো ওদের কোম্পানির প্রোডাক্ট। হঠাৎ কোম্পানির একজন কর্মচারী তাদের পথ আটকে দেয়। কোথায় যাচ্ছেন? আপনাদের বস নাদিম হোসাইন রক্তিমের সাথে দেখা করতে চাচ্ছি। স্যার, ওনার কেবিনে আছেন। আপনাদের পরিচয়? আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। বর্ণ কর্মচারীর মুখের ওপর একটা ফেক নোটিশ আর আইডি দেখায়। বর্ণের বাবা ইনকাম ট্যাক্সের একজন অফিসার, তাই তার কিছু আইডিয়া আছে এই ব্যাপারে। বর্ণ আর রিধি কর্মচারীটির রক্তিমের কেবিনের সামনে নিয়ে যায়। রিধি গলা উঁচু করে কর্মচারীটিকে বলল, আপনি যেতে পারেন এখন। কর্মচারীটি চলে যাওয়ার পর বর্ণ রিধির মাথায় টোকা দিয়ে বলল, এত সহজে ঢুকতে দেবে ভাবিনি। নিশ্চয় নতুন জয়েন করেছে অফিসে। ভাগ্য ভালো ছিল এসব সিকিউরিটি গার্ড শিফট বদলায়, তাই আমাদের আটকায়নি কেউ। বড় ভাইয়ের সামনে গেলে তো ধরা খাবো। তার সাথে তো অন্য নাটক চলবে। রিধি আর বর্ণ ঢুকে পড়ে কেবিনে। রক্তিম খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মাথায় এক গাদা চুল, মুখ ভর্তি দাড়ি, পুরো দেবদাসের মতো লাগছে। রিধি এখন এই দেবদাসের ওপর নতুন করে ক্রাশ খেয়েছে। রিধি ঘোরের মাঝে চলে যায়। রক্তিম চোখ তুলে তাদের দেখে জিজ্ঞেস করল, আপনারা কারা? এইভাবে পারমিশন ছাড়া কেন ঢুকেছেন? রিধি তো আর নিজের মাঝে নেই, মনে হচ্ছে এক যুগ পর দেখছে। তার মনের মাঝে ভালোবাসার ঋতু চলে এসেছে। আশেপাশে ফুলের বাগান, আকাশ থেকে ফুল ঝরছে আর সে রক্তিমের হাত ধরে নাচছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গতকাল রাতে একটা এমন মুভি দেখেছিল, তাই হয়তো এখন ফ্যান্টাসির জগতে আছে রিধি। বর্ণ খুব জোরে ঘুঁতো দেওয়ায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো রিধি। বর্ণ রক্তিমের দিকে তেড়ে গেল। এই বেটা, তুই আমার বোনটার জীবন নরক বানিয়ে দিলি রে। কয়েক মাস প্রেম করে ছেড়ে দিয়েছিস, আমার বোনটার জীবন ধ্বংস করে দিয়েছিস। এক মিনিট, কে আপনার বোন? কার কথা বলছেন? আর কোন সাহসে আমার নামে আজে বাজে কথা বলছেন? এই তো আমার বোন আপনার সামনে। রক্তিম রিধির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। আরে, এভাবে মুখ ঢেকে রাখলে কিভাবে চিনব কে এই মেয়ে? কটা মেয়ের সাথে প্রেম করিস, আমার বোনকে চিনছিস না? খবরদার,
আমি কিন্তু পুলিশ ডাকবো উল্টোপাল্টা কথা বললে। রক্তিমের প্ল্যান ছিল রক্তিমকে মেয়ে সম্পর্কিত ব্যাপার নিয়ে হ্যারাস করার, কারণ রিধির সাথে অনেকদিন রক্তিম কথা বলেনি। রিধির ধারণা রক্তিম এখন অন্য মেয়ের সাথে সময় কাটায়। এটিকে বর্ণের চেঁচামেচিতে অফিসে লোক জড়ো হয়ে যায়। আমার বোনটাকে বিয়ে করেছিস, এখন বাচ্চার দায়িত্ব নেওয়ার সময় এসেছে, মুখটা ঘুরিয়ে ফেলছে। আমার বোনটা কাউকে এই মুখ দেখাতে পারবে না। বর্ণ রিধির কাছে এসে বলল, এই জীবন আর রেখে লাভ নেই। এই অফিসের ছাদ থেকে পড়ে তুই আজ মরে যাবি, আর আমাদেরকে উদ্ধার করবি। আশেপাশে সবাই কানাঘুষা করছে, আর রিধি মনে মনে হাসছে আর বলছে, আমার পচা মাছ, এখন মজা বুঝো? এতদিন আমার থেকে দূরে থাকার শাস্তি, আমাকে একটা মাস ফোন না দেওয়ার শাস্তি, আমাকে অপেক্ষায় রাখা, আমার সাথে দেখা না করা, আর অনেক বেশি কষ্ট দেওয়ার শাস্তি। তোমার ফালুদা না বানিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো বলো? আমি আপনাদের চিনি না, দেখুন খুব বড় সমস্যার সৃষ্টি করেছেন আপনারা। আমার বোনটার কি হবে? আমার বোনটাকে ভালোবাসেন না আপনি? আমার জীবনে শুধু একজনই আছে, আমি কারোর সাথে প্রেমের নাটক করিনি কখনো। আর বিয়ে তো বহুদূর, আমার রিধিকে ছাড়া আমি আর কাউকে নিয়ে কখনো ভাবিও নি। এসব বাজে কথা বলে সমস্যা করবেন না। রিধির তো খুশিতে নাচতে আর গাইতে মন চাচ্ছে। আহা, এতদিন পর সে শুনেছে রক্তিমের মুখে আমার রিধি। কত ভালোবাসা ছিল এই দুটি শব্দে। হঠাৎ একটি মেয়ে ঢুকলো রক্তিমের কেবিনে। আপনি বললে পুলিশে ফোন দিতে পারি। হ্যাঁ দাও, উল্টোপাল্টা কথা বলছে। মেয়েটি রক্তিমের পাশে এসে দাঁড়ায়। রিধির বিরক্ত লাগছে এখন। কত বড় সাহস মেয়েটির! আমার রক্তিমকে বলছে আমাকে পুলিশে দিতে। এই, তুমি আমার রাক্ষসের পাশে দাঁড়াবে না, একদম সরো 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 বলছি। রক্তিম আর বর্ণ হা হয়ে যায়। বর্ণ মনে মনে বলছে, এটা তো প্ল্যানিংয়ে ছিলই না। প্ল্যান ছিল রক্তিমকে ফাঁসিয়ে তারা পালিয়ে যাবে। রক্তিম জানতে পারবে না মেয়েটা রিধি, কিন্তু এখন রিধি নিজেই ফাঁস করে দেয়। রিধি? রিধি সানগ্লাস নামিয়ে মাস্ক খুলে রক্তিমকে জড়িয়ে ধরে। অনেক পচা তুমি, তোমার এত বড় সাহস আমায় পুলিশে দেবে তুমি? আমাকে একটুও ভালোবাসো না, না? আই হেট ইউ। আর মেয়েটিকে? হ্যাঁ, এই মেয়ে, তুমি আমার রক্তিমের পাশে দাঁড়াবে না, যাও। রিধি কি ছিল এসব? তুমি কি এখনো বাচ্চা? এসব নাটক কেন করছো? 1 মাস দেখিনি তোমায়, তোমার তো আমার কথা মনেই পড়ে না। আজ 1 মাস পর দেখা করছি, এভাবে হালকা ভাবে দেখা করলে কি চলে? ঘটা করে দেখা করব না? তোমার এখন এই দিনটা মনে থাকবে সব সময়, আর কখনোই ভুলেও আমার সাথে এতদিন কথা না বলে থাকবে না তুমি। এমন করলে এইভাবে একদম ফালুদা বানিয়ে দেবো সবার সামনে, মনে থাকবে? রক্তিম মুস্কি হেসে বলল, হ্যাঁ মনে থাকবে। আজ 1 মাস পর রক্তিম তার রিধিকে দেখা পেয়েছে। আজকের দিনটা সে কোনোদিন ভুলবে না, কারণ তার 1 মাস রিধিকে কাছে না পাওয়ার, রিধিকে না দেখার, রিধির মিষ্টি সুর না শোনার শূন্যতা কেটে গেছে। তার অপেক্ষার অবসান হয়েছে। 6 মাস পর আজ রোহানের এঙ্গেজমেন্ট সামিরা হকের সাথে। সামিরা হক ফয়সাল আহমেদের বন্ধুর একমাত্র মেয়ে। সামিরা খুবই ভালো গায়িকা, পাশাপাশি ভার্সিটির প্রফেসর। রোহান আর সামিরার পরিচয় হয় 4 মাস আগে একটি ফ্যামিলি প্রোগ্রামে। রোহানের পার্সোনালিটি সামিরার খুব পছন্দ হয়, কিন্তু রোহানের প্রেমে পড়েনি। ভালোবাসা, প্রেম এসব শব্দগুলো অহেতুক মনে হয় সামিরার কাছে। জীবনের প্রতি কোনো ঘৃণাও নেই, কোনো খারাপ অভিজ্ঞতারও জন্যও না। আসলে সামিরা ছোটবেলা থেকেই এমন। বাবা শফিউল হক ডক্টর আর মা রোকেয়া জাহান পুলিশ কমিশনার। দুজনেই ব্যস্ত থাকতো, আর সামিরাও নিজেকে ব্যস্ত রাখত সবসময়। তেমন একটা কথা বলতে পছন্দ করে না সে, চুপচাপ থাকে। বেশিরভাগ সময় বইয়ের মাঝেই ডুবে থাকে, আর সামাজিকতা বলতে কিছুই তার মাঝে নেই। মনের দিক থেকে খারাপ না, কিন্তু কোথাও কি বলতে হয় তা সে জানে না। তাই যারা তাকে চেনে তারা সামিরাকে তেমন একটা পছন্দ করে না। রোহান আর সামিরা দুজনেই বিয়ের ব্যাপারে উদাসীন ছিল। দুজনের মধ্যে এই 4 মাসে কোনো বন্ধুত্বও হয়নি, মতের কোনো মিলও ছিল না। রোহান সামিরার সাথে কথা বলার কোনো বিষয় খুঁজে পায়নি এখনও। সামিরা নিজ থেকেই রোহানের সাথে কথা বলতো, তাও খুবই যুক্তিসঙ্গত ব্যাপারে। মাঝে মাঝে সামিরা যুক্তি রোহানের অপছন্দ হলেও তেমন কিছু বলতো না সে, কারণ মেয়েটি হারতে পছন্দ করে না। যে কোনো মূল্যেই তাকে যে কোনো তর্কে জয়ী হতে হবে। এত অমিল থাকার পরেও আজ তাদের এঙ্গেজমেন্ট, কারণ সম্পর্কটি পারিবারিকভাবেই হচ্ছে। আর রোহান আশা ছেড়ে দিয়েছে যে তার জীবনে কোনো রস, ভালোবাসা, রঙিন মুহূর্ত আসতে পারে। এখন শুধু কোনো আমেজ ছাড়া জীবন পার করতে পারলেই চলবে।
রোহান বর্তমানে কেরিয়ার নিয়েই খুবই ব্যস্ত আছে। এদিকে ঈশার সামিরাকে একদমই পছন্দ হয়নি, কারণ সামিরার পাশে বসলে কোনো কথাই খুঁজে পাওয়া যায় না সে। ঈশা কোনো কথা বললেই সেটি অযৌক্তিক বলে কাটিয়ে দেয় সামিরা, আর অদ্ভুত সব বিষয় নিয়ে কথা বলে যেগুলো শোনার ইচ্ছে না থাকলেও ঈশাকে বাধ্য হয়ে শুনতে হয়। আর ঈশা কিছু বললে এমন একটি ভাব দেখায় যে তার শোনার ইচ্ছে নেই বা শুনছে না। ঈশার পড়াশোনা এখনও শেষ হয়নি, তাই সামিরার ধারণা ঈশা এখন খুব কম জানে। সে মনে করে ঈশার জ্ঞান কম, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা ঈশার নেই। সামিরার এসব ধারণার রোহান একদমই পছন্দ করে না। দিব্যও তেমন একটা কথা বলে না সামিরার সাথে। আর দিয়া তো প্রথম থেকেই তাকে অপছন্দ করে, আর 2 মাস ধরে মনে মনে সামিরাকে গালি দিয়ে আসছে। কারণ আজ সামিরার জন্য তার 1 মাসের পরিচয়ের পর 4 মাসের প্রেমের সম্পর্কে পড়েছে ভাটা। কারণ সামিরা তাকে হাতে নাতে ধরেছিল ফোনে কথা বলার সময়, আর ছেলেটি ছিল তার ফেক আইডির সেই প্রেমিক। 4 মাস আগে দিয়ার সেই দিনের মেসেজের রিপ্লাই এসেছিল 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহ অনেক কষ্টে কাটিয়েছে দিয়া, কিন্তু ফেক আইডির প্রেমিকের দেখা এখনও পায়নি সে। পরে ছেলেটি দিয়ার ফোন নাম্বার চেয়েছিল, দিয়াও দিয়ে দেয় কোনো কিছু না ভেবে। এরপর থেকেই দিয়ার সাথে প্রতিদিন কথা হতো, কিন্তু দেখা করার কথা উঠলেই ছেলেটি দিয়াকে না করে দিত, কারণ সে চায় না তার পরিচয় দিয়া জানুক। একেবারে বিয়ের প্রস্তাব পাঠানোর পর দিয়ার সাথে দেখা করতে চায় সে। দিয়াও সেই অজানা প্রেমিকের মায়ায় পড়ে যায়। নাম এখনও জানতে পারেনি, তাই দিয়া নিজেই তার নাম রেখেছে নামহীন প্রেমিকের কবি মশাই। দিয়ার মুখে কবি মশাই নামটি শুনতে ছেলেটি খুব পছন্দ করে। কবি মশাইয়ের কণ্ঠস্বর, ছন্দময় কবিতা আর হাসি শব্দের মায়ায় পড়ে যায় দিয়া। যেহেতু এটি দিয়ার প্রথম প্রেম ছিল, তাই সে সবসময় ভয়ে থাকত, কারণ দিব্য আর রোহানকে সে খুব ভয় পায়। যদি জানতে পারে তারা আর কথা বলতে পারবে না সে তার কবি মশাইয়ের সাথে। যেমন ভয় পেয়েছিল শেষমেশ তেমনই হলো। সামিরাই তাকে প্রেমের রহস্য রোহান আর দিব্যর সামনে আনে। ফয়সাল আর রাজিয়াকে জানায়নি এই বিষয়ে। দিব্য দিয়াকে নতুন সিম কিনে দেয়, আর রোহান জানিয়ে দেয় যদি কোনোভাবে আবার ছেলেটার সাথে কথা বলে তবে বাবা মাকে জানিয়ে দিতে বাধ্য হবে। রোহান দিয়ার কবিমশাইকে ফোনও দিয়েছিল সাবধান করার জন্য, যাতে দিয়াকে আর বিরক্ত না করে, কিন্তু কবিমশাইয়ের নম্বরটি আর সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দিয়া নিজেও বান্ধবীদের নম্বর থেকে ফোন দিয়েছিল তার কবিমশাইকে, কিন্তু আর খুঁজে পায়নি। দিয়ার প্রেম ঘটিত কারণে দিব্য আর ঈশার মধ্যে ঝামেলাও হয়েছিল, কারণ সামিরা বলেছিল, দিব্য ভাইয়া, আপনি বুঝতে পেরেছেন কিছু? দিয়া এত সাহস কোথা থেকে পায়? ঈশা তো সারাদিন দিয়ার সাথেই থাকে। আপনি আর রোহান থাকেন অফিসে, আঙ্কেল আন্টি থাকেন ডিউটিতে। ঈশার দায়িত্ব ছিল দিয়ার দিকে নজর রাখার, কিন্তু সারাদিন তো নিজের মাঝেই থাকে। রান্নাঘর আর নিজের ঘরে বসে থাকা ছাড়া যে আর কোনো কাজ আছে তা হয়তো জানে না সে। আমার তো মনে হয় ঈশাও জানে এসব। দিয়া বলেছিল, ভাইয়া ঈশা ভাবি এসব কিচ্ছু জানে না। ভাবি তো অসুস্থ, তুমি তো জানো। আর তুমি নিজেই বলেছো ভাবিকে বিশ্রাম করতে। এই সময় তো বিশ্রাম নেওয়া উচিত, তাই না? দিব্য আর ঈশা কিছু বলেনি সামিরার সামনে। বিয়ের পর ওই দিন প্রথম ঈশার সাথে গরম গলায় কথা বলেছিল, শুধু বলেছিল, তুমি বাসায় ছিলে, দিয়ার সাথে তাও জানতে পারোনি। কিন্তু সামিরা একদিনেই বুঝে ফেলেছে তোমার মন কোথায় থাকে। যার সাথে দিয়া এতদিন কথা বলেছিল সে কেমন হতে পারে আমরা জানি। ওই মুভি টাইপ ছেলে হলে দিয়া কী হবে বুঝতে পারছো? এইটুকু কথাই ঈশা সম্পূর্ণ ভেঙে পড়ে। সারা রাত কেঁদেছিল সে, কারণ দিব্য ঈশার অতীত মুহিবকে টেনে এনেছিল তাদের বর্তমানে। যদিও দিব্য রাগের মাথায় বলেছিল, দিব্য 1 ঘন্টা পর এসে ঈশার কাছে ক্ষমাও চেয়েছিল। রাগ ভাঙানোর জন্য অনেক সুন্দর করে কথাও বলেছিল, কিন্তু লাভ হয়নি। পরের দিন দিব্য অফিসে গেলে কাউকে কিছু না জানিয়ে বাবার বাসায় চলে যায় ঈশা। দিব্য আর ঈশার জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। ঈশার 4 মাস চলছিল তখন। এই 4 মাসে দিব্য ঈশাকে আগের চেয়ে বেশি ভালোবেসেছে, কিন্তু একটু মনোমালিন্য হওয়া ঈশা এভাবে বাবার বাসায় চলে যাবে দিব্য ভাবতেও পারেনি। ইফতি ফোন করে বলেছিল ঈশা বাসায় এসেছে। কথাটি শুনেই দিব্য অফিসের কাজ ফেলে ঈশাদের বাসায় ছুটে যায় তার
অপসরীকে আনতে। প্রিয় মানুষগুলোকে আমরা নিজেদের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। তাদের একটু কড়া কথায় যেন খুব কষ্ট লাগে। যারা প্রিয় মানুষগুলো থেকে কষ্ট পেতে অভ্যস্ত তাদের জন্য হয়তো স্বাভাবিক মনে হয়, কিন্তু যারা ভালোবাসার মাঝে ডুবে থাকে তাদের জন্য একটু গরম চোখের চাহনিও যেন মারাত্মক মনোকষ্টের জন্ম দেয়। দিব্য সেদিন ছুটে গিয়েছিল তার অপসরীর মনোকষ্ট দূর করতে। এই অপসরি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। জানো না তুমি, আমার ছোট্ট বাবুটাকে নিয়ে তুমি কিভাবে চলে আসলে? বাবুটা কত কষ্ট পাবে জানো? বলবে আমার বাবা আমার মাকে কষ্ট দিয়েছে, এখন আমাকে পচা বলবে। তুমি চাও আমাদের বাবু তার বাবাকে পচা বলুক? ক্ষমা চেয়েছি তো, ভুল হয়ে গেছে, আর হবে না, কখনো হবে না। তুমি যেমন শাস্তি দিতে চাও প্লিজ দাও, কিন্তু বাসায় চলো। সবাই কি ভাবছে বলো? ছোটোখাটো ব্যাপারে এভাবে বাবার বাসায় আসা ঠিক না। এইটা আমাদের মধ্যে ছিল, তুমি এমন কিছু করলে তখন সবাই বুঝে যাবে। ঈশাও সেদিন রাতে দিব্যর সাথে আবার ফিরে আসে শ্বশুরবাড়ি। এরপর থেকে দিব্য আরও বেশি ভালোবাসা দিয়েছে ঈশাকে, যাতে ঈশা ভুলে যায় সব পুরনো কষ্ট। কারণ দিব্য ঈশার দূরে যাওয়া সহ্য করতে পারবে না। বর্তমানে রোহান আর সামিরার এঙ্গেজমেন্ট হয় খুব ধুমধাম করে। রিধির ফ্যামিলিও এসেছে আজ। আমার জীবনটা সুখের হবে না। কেন? ভাইয়া বিয়ে করেছে নাকি বাসাকে থানায় বানানোর পরিকল্পনা করেছে বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে লাইব্রেরি বানানোর পরিকল্পনায় আছে। তোর এই হবু ভাবির সামনে তো আমি আর কখনো যাব না। এত প্রশ্ন কোথা থেকে পায়? আমার তো মনে হয় রোহান ভাইয়াকে আর গুগল সার্চ করতে হবে না। কিছু জানতে চাইলে samira.library.জ্ঞানীগুণী.com-এ জিজ্ঞেস করলেই একটা না হাজারটা উত্তর বলে দেবে। শুধু লাইব্রেরি না, উনি একটা রোবট। কি হয়েছে জানিস? কি হয়েছে? আমাকে আর রক্তিমকে একসাথে রাস্তায় হাত ধরে হাঁটতে দেখেছিল, আর এটাও রোহান ভাইয়াকে বলে দিয়েছে। বাঁচিয়েছে? আঙ্কেল আন্টিকে চেনে না, শুধু তোকে চেনে। রোহান ভাইয়া তো জানি আমি আর রক্তিম কোনো সাধারণ প্রেমিক প্রেমিকা না। আমরা তো নোবেল বিজয়ী প্রেমিক প্রেমিকা। তো সব প্রতিকূলতা কাটিয়েও যারা এখনো একসাথে, হঠাৎ করে অ্যাওয়ার্ড দেওয়া লাগবে না। আর ভালোবাসায় কি কোনো দাম ধরা যায় বল? দাম ধরলে তো নোবেল প্রাইজকে হার মানিয়ে দিত আমাদের ভালোবাসা, তাই না? আর তোর আইনস্টাইন ভাবি কি বলে জানিস? জানি, বলবে প্রেম ভালোবাসা এসব শুধুই সময় নষ্ট। নিজের চেয়ে কাউকে গুরুত্ব দেওয়া উচিত না, শুধু ভালোবাসবে তো নিজেকে 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 নিজেকে। হ্যাঁ রে, এই কথাটাই বলেছিল। রক্তিমও সামনে ছিল। কত বড় সাহস আমার রক্তিমকে ভুলভাল শেখায়। তোর রোবট ভাবির মাঝে তো কোনো আবেগ অনুভূতি নেই, তাই বলে কি আমার রাক্ষসকেও সত্যি সত্যি রাক্ষস হওয়ার পরামর্শ দেবে? আমার রাক্ষসটা যদি আমাকে একটুও কম ভালোবাসা শুরু করে না, আমি তোর রোবট ভাবির সব প্রোগ্রাম ডিলিট করে দেবো, দেখিস তুই। আসলেই অসহ্য, উনি শুধু শুধু আমার ভাইটার জীবন অন্ধকার করতে আসছে। হ্যাঁ, রোহান ভাইয়ার মনে এমনিতেও অনেক কষ্ট। আমার না খুব খারাপ লাগে তার জন্য, জানিস? ওনার চোখ দেখলেই বোঝা যায় খুব ভালোবাসা দরকার তার। এমন একটা মেয়ের প্রয়োজন যাকে দেখলেই প্রশান্তি আসবে মন থেকে। জানিস দিয়া, রোহান ভাইয়াকে আমি যতটুকু জেনেছি তিনি মনের মাঝে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছেন, কিন্তু দেয়ার মতো কাউকেই পাচ্ছেন না। সামিরা আপুর সাথে তো কখনো ভালো থাকবে না। কেউ কি একবারও তার ভেতরটা দেখতে পায়নি? ভাইয়া কাউকে ভালোবাসে? এখনো বুঝিসনি? আমার সাথে তার বিয়ে ঠিক হওয়ার পর যেদিন দেখা করেছিলাম তখন তার কথায় বুঝতে পেরেছিলাম তিনি তো আমার চেয়ে বেশি কষ্টে আছেন। আমার ভালোবাসার মানুষটাকে সে তো আমায় ভালোবাসে, কিন্তু রোহান ভাইয়ার ভালোবাসার মানুষটা হয়তো জানেও না কত ভালোবাসা জমিয়েছে সে তার জন্য। হয়তো মেয়েটাও অন্যের হয়ে গিয়েছিল। দিব্য ভাইয়া চিনবে মেয়েটিকে? হয়তো দিব্য আর রোহান ভাইয়া কত ক্লোজ চিনতেও পারে, কিন্তু মেয়েটার উপর এখন আর অন্যের অধিকার বিচরণ করে। এসব কথা তুলে আর লাভ নেই, শুধু শুধু অন্যের সুখে বাধা আসবে। এখন শুধু একটাই চাওয়া, এই রোবট আপুটার মাঝে কিছু আবেগ অনুভূতির প্রোগ্রাম যাতে আল্লাহ স্বেচ্ছায় সেট করে দেয়, তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয়। আমিন আমিন। আর আমার জীবন থেকে যাতে বিদায় হয় ভাবির পাড়া। আমিন। রিধি মুখ বাঁকা করে তাকায় দিয়ার দিকে। তুই চাস উনি আমার জীবনে তেজপাতা করে দিক? কেন চাইবো? তাহলে বলিসনি কেন আমিন? আচ্ছা আমিন। হে আল্লাহ, তুমি দিয়ার সব ইচ্ছে পূরণ করে দাও। আমার বান্ধবীকে অপেক্ষা রেখো না, আর খুব ভালো একটা বর নিয়ে এসো তাড়াতাড়ি। দিয়া খুশি হয়ে বলল, আমিন। ইনশাল্লাহ তোর দোয়া কবুল হবে, আমারও বিয়ে হবে। আমি অপেক্ষায় আছি। আমার কবি মশাইয়ের আমাকে কথা দিয়েছে বিয়ে করবে আমায়। দিয়ার চোখের মাঝে ফুটে উঠেছে তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষায় থাকার উচ্ছ্বাস।
আর একজোড়া চোখ মনোযোগ দিয়ে দেখছে এক উচ্ছ্বাসিত প্রেমিকাকে। তার ঠোঁটের কোণে ছিল মুচকি হাসি, মনের মাঝে ছিল গভীর ভালোবাসা, কারণ সে শুনতে পেয়েছে অপেক্ষায় থাকা একটি মেয়ের ইচ্ছা, প্রিয় মানুষকে পাওয়ার তীব্র বাসনা। আজ দিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সে নীল রঙের শাড়ি পরেছে। তার কবিমশাই বলেছিল তাকে নীল রঙে খুব মানায়। দিয়া জানে না তার কবিমশাই কোথায় আছে, কেমন আছে, কিন্তু তার মন বলছে সে শুধু তার কবিমশাইয়ের গল্পের নায়িকা হবে, আর কারো গল্পের চরিত্রে সে জায়গা পাবে না। দিয়ার একটুও ভয় লাগছে না, কারণ বাবা বলেছিল ছেলে পছন্দ না হলে না করে দিতে পারবে, কোনো জোরাজুরি নেই। তাই দিয়াকে শান্ত মনে হচ্ছে অনেকটা। সে মনে মনে প্ল্যান করে ফেলেছে ছেলের সাথে কথা বলার সুযোগ আসলেই সে জিজ্ঞেস করবে ছেলেটি তার কবিমশাই কিনা। প্রশ্ন কিভাবে করবে তার অনেক রিহার্সাল করে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। রাজিয়ার রহমান মেয়েকে আনলেন পাত্রপক্ষের সামনে। দিয়া মাথা নিচু করে বসে আছে, একটি বারের জন্য মাথা তোলেনি। লজ্জা আর ভয় একসাথে চেপে বসেছে মনে। কিছুক্ষণ পর পাত্রের সাথে কথা বলার জন্য তাদের দুইজনকে বারান্দায় পাঠানো হয়। দিয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ছেলেটির দিকে তাকানোর সাহস হচ্ছে না। ছেলেটিও কোনো কথা বলছে না। পাত্রপক্ষ চলে যায়। দিয়ার চোখের কোণে পানি জমে আছে, কারণ ছেলেটি তার কবিমশাই ছিল না। সে পরিচিত স্বর যেটি শুনলে মনের মাঝে এক প্রশান্তি আসত, তা এই ছেলেটির কণ্ঠের মাঝে খুঁজে পায়নি দিয়া। আর তার কবিমশাই তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো, আর এই ছেলেটির কথাগুলো তার কাছে বিরক্তিকর ভাষণ মনে হয়েছিল। এতক্ষণ শুধু কবে আপদ বিদায় নেবে এই অপেক্ষায় ছিল দিয়া। পাত্রপক্ষ চলে যাওয়ার পর দিয়া বলে দেয় সে এই বিয়ে করবে না, কারণ দেখায় ছেলেটির মাথায় তার ছিঁড়া, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছে। দিয়ার এখন খুব রাগ হচ্ছে। তার কবিমশাই বলেছিল সেই প্রথম বিয়ের প্রস্তাব আনবে, আর কারো সামনেই দিয়াকে নীল শাড়ি পরে যেতে হবে না। তাই আজ কবিমশাইয়ের জন্যই সে নীল শাড়ি পরেছিল। সে ধরেই নিয়েছিল এই বিয়ের প্রস্তাব তার কবিমশাইয়ের পক্ষ থেকেই ছিল। ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় দিয়া। সে কি বেশি বিশ্বাস করে ফেলেছে নামহীন মানুষটিকে? এই যুগে কি এসব পাগলামো কেউ করে? নিজেকে বোকা মনে হচ্ছে তার। এভাবে একটি অপরিচিত মানুষ, যে তার নামটিও জানায়নি, কিভাবে এত ভালোবাসতে পারে তাকে? তবুও সে বিশ্বাস করেছে, যদিও কবিমশাইকে সে কখনো দেখেনি। তবুও সে নিজের মনে তার কবিমশাইয়ের চিত্র এঁকেছে অনেককে কল্পনা করে। হ্যাঁ, দিয়ার বিশ্বাসের জায়গায় তার কবিমশাইয়ের স্থান হয়েছে অনেকের জন্য, কারণ তার কবিমশাইয়ের কণ্ঠস্বর অনেকটা অনেকের সাথে মিলে যায়। 6 মাস আগে যেদিন হৃদিদের বাসায় গিয়েছিল, সেদিন অনেকের রহস্যময় হাসি আর কথা দিয়াকে বাধ্য করেছিল ব্লগটি খুলে দেওয়ার জন্য, কারণ একমাত্র অনেককেই সে সন্দেহ করেছে। আর অনেকের চোখে নিজের প্রতি ভালো লাগাটা সে বুঝতে পেরেছে অনেক আগেই, কারণ মেয়েদের চোখ আর মনের গভীরতা অনেক বেশি, সহজেই অদেখা অনুভূতিও দৃশ্যমান হয়ে যায়। তাছাড়া এই 6 মাসে অনেকের সাথে যতবার দেখা হয়েছিল, অনেকের ব্যবহারে মনে হয়েছে অনেক ছাড়া তার কবিমশাই হওয়া আর কারো পক্ষে সম্ভব নয়। পরের দিন ভার্সিটি গেল। রিধি আর বর্ণ বসে আছে পাশাপাশি। বর্ণের মন খারাপ, আর রিধি তাকে সান্ত্বনা দিচ্ছে। কি হয়েছে? রিধি দিয়াকে ইশারায় চুপ থাকতে বলল। কিছুক্ষণ পর বর্ণ নীরবতা ভেঙে বলল, আমার খুব কষ্ট হয় জানিস, সবাই আমাকে মুটকি বলে খ্যাপায়। আমি অনেক চেষ্টা করেছি এই ওজন কমাতে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই মনে করে আমি অনেক খাই, কিন্তু বিশ্বাস কর আমি খাই না তেমন একটা। খাওয়ার প্রতি আমার আগ্রহ নেই, তবুও কেন আমি তোদের মতো হতে পারি না? আমার তো ছেলে ফ্রেন্ড হয়নি একটাও। যাকে ভালো লাগতো সেও কখনো ফিরে তাকায়নি আমার দিকে। বান্ধবীরা অপমান করতো, সবাই বলতো বর পালিয়ে যাবে আমাকে দেখলে। রিকশায় উঠলে বলতো চাকার হাওয়া নাকি আমার ভারে বের হয়ে যাবে। মাঝে মাঝে তো ওদের ছেলে বন্ধুদের সামনে অপমান করতো, বলতো এই হচ্ছে আমাদের মুটকি। খুব লজ্জা লাগতো জানিস, মরে যেতে ইচ্ছে হয় অনেক। আমি তো খাই না, তবুও যা খেতাম তাও কমিয়ে দিয়েছি এখন। বুকে ব্যথা হয় অনেক, অ্যাসিডিটি বেড়ে যায়, মাঝে মাঝে মাথাও ঘোরায়, কিন্তু কেউ বোঝে না জানিস। তাই কোনো প্রোগ্রামেও যেতে মন চায় না। বাড়ির লোকেরা বলে আমাকে দেখলে 3 বাচ্চার মা মনে হয়, আর সহ্য হয় না। যারা এমন করে বলে তাদের আমি কিছুই বলি না, হেসে উড়িয়ে দিই। কিন্তু সত্যি বলি, তাদের কথাগুলোতে খুব কষ্ট পাই। ক্ষমা করব না কাউকে, কাউকে ক্ষমা করব না। এসব কথা কানে নিবি না। যারা এসব কথা বলে তাদের থেকে দূরে থাকিস, ভালো থাকবি অনেক।
এটা হরমোনজনিত সমস্যা, তার মানে আল্লাহর ইচ্ছেতেই। আর সৃষ্টিকর্তা কখনো বান্দার খারাপ চাইবে না। বিশ্বাস কর, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ যারা তোর দুর্বলতায় আঘাত করছে, একদিন তারাই তাদের কোনো দুর্বলতার জন্য আঘাত পাবে। এটাকেই বলে নেচার রিভেঞ্জ। বর্ণ হেসে বলল,